কোন স্টুডেন্ট কি আছেন আমাদের ক্লাসে আজকে? আচ্ছা, কেউ নাই মনে হয় 12 ব্যাচের। তাহলে সমস্যা নেই, যেহেতু 12 ব্যাচের স্টুডেন্টরা আমার লেকচার ওয়ানটা করে নাই, এর জন্য আর কি আমরা জিজ্ঞাসা করছিলাম। কারণ লেকচার ওয়ানটা প্রথম লেকচার না করলে তো দ্বিতীয় লেকচারটা বুঝতে একটু সমস্যা হবে। আপনারা যারা আজকে ক্লাসে উপস্থিত আছেন, আশা করি সকলেই লেকচার ওয়ানটা করেছেন। আজকে আমরা লেকচার টুটা স্টার্ট করবো। আমরা নোট 4 পর্যন্ত করেছিলাম নাকি? নোট 3 স্যার। নোট 3 স্যার। নোট নোট 4 হয় নাই আপনাদের? আচ্ছা, এটা আজকে না স্যার, সময় নিয়ে আজকে বোঝাতে করাবেন বলছিলেন, বলেছিলেন। এই জন্য ওই দিন এটা করার নেই আর। ও আচ্ছা, সময় মনে হয় ছিল না। ঠিক আছে, তাহলে আজকে নোট 4 করি। তাহলে লিখেন নোট 4। জি স্যার। আচ্ছা, আমরা নোট 1 তো প্রাথমিক আলোচনা করেছিলাম। নোট 2 এর মধ্যে আমি বলেছিলাম যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং অ্যাডভার্বিয়াল। আর নোট 3 এর মধ্যে আমি 3টা কথা লিখেছিলাম। প্রথম কথার মধ্যে হচ্ছে কিছু অ্যাডভার্ব, যেগুলা বাক্যের শুরুতে বসাবো এবং পরে কমা দিব। এরপরে পরে লিখেছিলাম অ্যাডভার্ব গুলা বাক্যের মধ্যে কোন জায়গায় বসে, মূল ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝে। এই জাতীয় একটা দ্বিতীয় কথা লিখেছিলাম, এবং তৃতীয় কথায় আমি লিখেছিলাম যে আমরা অচেনা অজানা শব্দগুলা কিভাবে ট্রান্সলেট করব। এই গেল আমাদের নোট 3। আজকে তাহলে আমরা নোট 4 শুরু করি। নোট 4 এর মধ্যে প্রথম লিখেন, বাংলা বাক্যে প্রত্যক্ষ কোনো মূল ভার্ব খুঁজে পাওয়া না গেলে। লিখেন, বাংলা বাক্যে প্রত্যক্ষ কোনো মূল ভার্ব খুঁজে পাওয়া না গেলে একটি টু বি ভার্বকে মূল ভার্ব হিসেবে ধরে নেব। পাওয়া না গেলে একটা টু বি ভার্বকে মূল ভার্ব হিসেবে ধরে নেব। স্যার আর একটু বলেন স্যার। আবার বলবো, আমি জি বলেছি স্যার। বাংলা বাক্যে কোনো প্রত্যক্ষ মূল ভার্ব খুঁজে পাওয়া না গেলে একটি টু বি ভার্বকে মূল ভার্ব হিসেবে ধরে নেব। আমরা শিখেছিলাম না যে বাংলা বাক্যের শেষে ক্রিয়াপদ থাকে বা মূল ভার্ব থাকে। বাংলা বাক্যের শেষে বা কোনো বাংলা বাক্যে যদি মূল ভার্ব খুঁজে পাওয়া না যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা ট্রান্সলেশনটা করব কিভাবে? সেই ক্ষেত্রে টু বি ভার্বকে আমরা মূল ভার্ব হিসেবে ধরে নেব। দেখেন বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে তাহলে এরকম কিছু বাংলাদেশ ব্যাংকে একটা পরীক্ষা আসছিল, একটা অনুবাদ আসছিল। ওই অনুবাদে অনেক সময় দেখা গেছে অনুবাদটার মধ্যে মূল ভার্ব খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই ক্ষেত্রে অনুবাদটা কিভাবে করতে হয় এটা আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে। আচ্ছা। উম, আচ্ছা, দেখা যাচ্ছে বোর্ড? জি স্যার। জি স্যার। এই বাক্যটা একটু তুলেন, আগে দ্রুত বাক্যটা খাতায় তুলেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 19 শতকের ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম। তুলা হইলে একটু বলতে হবে। জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এই বাক্যের মধ্যে কি কোনো ভার্ব পাওয়া যাচ্ছে? মূল ভার্ব দেখতে পাচ্ছেন কোনো? না স্যার। না না স্যার। স্যার। প্রত্যক্ষ কোনো মূল ভার্ব না পাওয়া গেলে আমরা কি ব্যবহার করি? আমরা একটা বি বই। ভার্বকে মূল ভার্ব হিসেবে ধরে নিব। তাহলে এখানে আমাদের সাবজেক্টটা কে? সাবজেক্ট হচ্ছে উইলিয়াম 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 ওয়ার্ডসওয়ার্থ। ওয়াটসন। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ওয়ার্ডসওয়ার্থ কি? তিনি স্যার, হচ্ছেন উনিশ রোমান্টিক শতক ইংরেজ কবিদের কবি। প্রথমতম হবে না? বুঝি না রোমান্টিক কবিদের প্রথমতম। কি কবিদের হবে না কি এটা? হ্যাঁ, কবি, হ্যাঁ কবিদের কবিদের। হয়তো একটু ভুল করেছে টাইপিং এ। কবিদের প্রধানতম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এটা হচ্ছে সাবজেক্ট। তিনি কে? তিনি হচ্ছেন 19 শতকের ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম। এটা মানে আমরা দুই ভাগে বাক্যটা, এর বাক্যের মাঝখানে আর কোনো কোয়েশ্চেন নাই বা অন্য কোনো তথ্যও নাই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কে, খালি এটাই দেওয়া আছে। আচ্ছা, তো
তো এই বাক্যটা কিভাবে অনুবাদ করবো? প্রথমে লিখবো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ওয়ার্ডসওয়ার্থ। এখন যেহেতু আমাদের সাবজেক্টের পর ভার্ব আসে, এখানে যেহেতু মূল ভার্ব নাই, সেক্ষেত্রে আমাদের একটা বি ভার্ব আনতে হবে। তো বি ইজ ভার্ব আনলাম ইজ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ 19 শতকের ইংরেজি রোমান্টিক কবিদের প্রধানতম। তাহলে এরকম যখন এই বাক্যের মধ্যে অনেকগুলো শব্দ আছে, এই ধরনের বাক্য যখন আমরা অনুবাদ করব, তখন পিছন থেকে সামনের দিকে অনুবাদ করতে হয়। তা প্রধানতম ইংলিশ কি? ইজ দা চিফ। মেইন ইজ দা চিফ বলতে পারেন, প্রধানতম prime, চিফ বা মেইন মেইন। হ্যাঁ বলতে পারেন, ইজ দা the মেইন, prime, ইজ দা প্রাইম, কোনো সমস্যা নাই। প্রাইম কবিদের, যেহেতু বাংলা বাক্যের শেষে র আছে, যে শব্দের শেষে র থাকলে ইংলিশে অফ of, প্রেপোজিশন আসে। অফ অফ ইজ দ্য চিফ অফ দ্য রোমান্টিক পোয়েট। ইংলিশ রোমান্টিক পোয়েটস। পোয়েটটা কিসের? ইংলিশ না? জি স্যার। ইংলিশ রোমান্টিক পোয়েট। আচ্ছা একটু মিউট করেন, যার বাইরের শব্দ আছে একটু মিউট করেন। আবার আছে, বাকি আছে 19 শতকের, এর র বিভক্তির জন্য অফ আসবে। অফ 19 শতক, 19th সেঞ্চুরি। সেঞ্চুরি। দেখেন বুঝতে পেরেছেন কিনা? বুঝছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ইজের জায়গায় ওয়াজ দিলে কি ভুল হতো? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ দিলে ভুল হতো না, তবে আমরা এসব বাক্য প্রেজেন্ট টেন্সে লেখার চেষ্টা করব। ধরেন এরকম একজন মারা গিয়েছে, কিন্তু এখনো সে এটা রোমান্টিক কবিদের প্রধানতম হিসেবে বিবেচিত না? বলেন দেখি, নাকি জি স্যার। বিবেচিত হতো? না স্যার, এখনো বিবেচিত। এখনো বিবেচিত, এই জন্য এটা প্রেজেন্ট টেন্স আমরা লিখবো। বুঝতে আচ্ছা পেরেছেন? স্যার। জি আর স্যার। স্যার যদি পাস্ট টেন্স ইন্ডিকেট করতে চাই সেক্ষেত্রে তো প্রধানতম ছিলেন বলে দেওয়া হবে না? হ্যাঁ, প্রধানতম ছিলেন, ওয়াজ। এখনো যেহেতু বিবেচিত, তাহলে ইজ হবে। যেমন ধরেন একটা কোম্পানি আছে অ্যাপল, অ্যাপেলের ফাউন্ডার হচ্ছে স্টিভ জবস। তাহলে স্টিভ জবস ইজ দ্য ফাউন্ডার অফ অ্যাপল না ওয়াজ দ্য ফাউন্ডার অফ অ্যাপল? বলেন দেখি। ইজ দ্য ফাউন্ডার অফ অ্যাপল। তাহলে ওয়াজ কেন হলো না? স্টিভ জবস তো মারা গেছে, অনেক দিন হয়েছে। কারণ ওইটা কেউ নিতে পারবে না পোস্টটা। ওইটা কেউ নিতে পারবে না, এটা এখনো বর্তমান। স্টিভ জবস অ্যাপেলের ফাউন্ডার। বুঝতে পেরেছেন? এই জন্য ওয়াজ নয় ইজ হচ্ছে। ক্লিয়ার সবাই এই বাক্যটা? জি স্যার। আচ্ছা, জি স্যার। এটা তুলেন, বাক্যটা তুলেন। তুলেছেন? জি স্যার। আচ্ছা, এখানে আমাদের ভার্ব কোনটা বলেন দেখি? লাভ করেন। লাভ, লাভ করেন 2। কে লাভ করেন? তিনি। তিনি। কি লাভ করেন? শিক্ষা। শিক্ষা। সাবজেক্ট ভার্ব অবজেক্ট শেষ। কোত্থেকে লাভ করেন? কোথা থেকে? কেমব্রিজ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় থেকে। তো এটা তো আপনারা পারেনই নিশ্চয়ই। তাহলে জি হি স্যার, লাভ করেন ইংলিশ হচ্ছে রিসিভড gain স্যার, or achieved. বা gain লিখতে level, পারেন, কোনো সমস্যা নেই। হি রিসিভড, অ্যাচিভড, গেইনড বা গট এডুকেশন। কিন্তু সাধারণত গটের চেয়ে রিসিভটা দিলে ভালো হয়, এডুকেশন। ফ্রম ক্যামব্রিজ ইউনিভার্সিটি। আচ্ছা, কার এখানে আওয়াজ হইতেছে একটু আপনারা বলতে পারবেন আমাকে? লেখা হয়েছে? জি স্যার, আচ্ছা, জি স্যার। এরপরে আমি একটা প্যাসেজ আপনাদেরকে করাচ্ছি। তিনি 1798 সালে তার বন্ধু কলেরিজের সাথে একযোগে লিরিক্যাল ব্যালেন্স নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেন। এখানে আমাদের ভার্ব কোনটা? প্রকাশ প্রকাশ করেন। করেন, প্রকাশ করেন। করেন। এটা কত হবে? 2। আমাদের জি সাবজেক্ট স্যার। কোনটা? তিনি। তিনি আর তার বন্ধু কলেরিজের সাথে। তার বন্ধু কলেরিজ, এই দুজনই তো প্রকাশ করে নাকি? জি স্যার। স্যার এখানে যে শালটা আছে এটা কি স্যার এক্সটেনশন হিসেবে বিবেচিত হবে? না না, এটা এক্সটেনশন না।
এই সালটা আমরা শুরুতে অনুবাদ করে ফেলবো, আমি বলেছিলাম না জি নোট স্যার 3 এ। জি তাহলে স্যার 1798 সালে আমরা আগে লিখবো ইন 1999 1798 শেষ। আমাদের এই সালের হিসাবটা শেষ, সালটা আমরা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, হি এর সাথে হি টুগেদার উইথ অথবা অ্যালং উইথ, হি টুগেদার উইথ হিজ ফ্রেন্ড, তার বন্ধু। স্যার আরেকটা প্রশ্ন, তার বন্ধু কলরিজের একবার আছে, এরপরটা কি টাইপিং মিস্টেক না? কলরিজের এর সাথে। হ্যাঁ, কলরিজের সাথে, এরটা হবে না, তিনি তার বন্ধু কলরিজের সাথে। আর স্যার টুগেদার উইথ থেকে আমি অ্যালং উইথ লিখতে পারবো? হ্যাঁ, লিখতে পারবেন, এগুলো কোনো সমস্যা নেই। এরপর আমাদের ভার্বটা কি প্রকাশ করেন ইংলিশ কি? পাবলিশ। পাবলিশড। কি প্রকাশ করেন? লিরিক্যাল লিরিক্যাল ব্যালেড ব্যালাড। নামে একটি কাব্যগ্রন্থ। এটা তো কাব্যগ্রন্থ ইংলিশ হচ্ছে এ পোয়েট্রি। পোয়েট্রি স্যার বলেন। অফ স্যার লিরিক্যাল ইন ব্যালেন্স। 1798 এর পরে কমা দিয়ে কি এইচটা বড় হাতের হবে না মানে না, ছোট হাতের হবে, ছোট হাতের। প্রকাশ করেন পাবলিশড। কি প্রকাশ করেন? একটি কাব্যগ্রন্থ, এ পোয়েট্রি নামে মানে নেমড, অথবা কল। কল্ড, হ্যাঁ হইতে পারে, লিরিক্যাল ব্যালান্স। লিখতে আমাকে বললেন। জি স্যার, শেষ। এই বাক্যটা দেখেন, তার প্রকৃতি বিষয়ক কবিতা সমূহ আমাদের দেশে সুপরিচিত। দেখা যায় বোর্ড? জি স্যার দেখা না যাচ্ছে স্যার। এখন দেখা যাচ্ছে? স্যার এখন তো ছোট হইছে, জি এখন ঠিক স্যার। আছে। আচ্ছা, তার প্রকৃতি বিষয়ক কবিতা সমূহ আমাদের দেশে সুপরিচিত। এখানে কি কোনো ভার্ব দেখা যায়? কোনো ভার্ব আছে বলেন দেখি? না স্যার। না স্যার বিভাগ। ভার্ব কোনো নেই, ভার্ব না থাকলে বিভাগ আমাদের নিতে কি হবে, লাগবে? টু বি ভার্ব। টু বি ভার্ব আনতে হবে। তাইলে আমাদের সাবজেক্ট হচ্ছে তার। হিজ হিজ। তার প্রকৃতি বিষয়ক কবিতা সমূহ, এটা ন্যাচারালস। পুরোটাই তো সাবজেক্ট নাকি? কি আমাদের দেশে সুপরিচিত? তার তার কবিতা বিষয় কবিতা সমূহ। নেচার। স্যার আপনার কথাটা স্যার আসে না, আবার একটু বলবেন? আপনার কথাগুলো স্যার আসতেছে না স্যার। স্যার কেটে কেটে আসতেছে কথাগুলা। তাহলে আমি বলছি তার। আচ্ছা দাঁড়ান, আচ্ছা দেখেন, লিখেছে হিজ নেচার রিলেটেড পোয়েমস, এইগুলো আমাদের সাবজেক্ট। কি আমাদের দেশে সুপরিচিত? হিজ নেচার রিলেটেড পোয়েমস। তাহলে হিজ নেচার রিলেটেড পোয়েমস ইজ আমাদের দেশে সুপরিচিত, ইংলিশ কি হবে? ওয়েল নোন। পোয়েমস আর ফ্যামিলিয়ার। পোয়েমস Is- আর এখানে আর হবে, গুড। নেচার রিলেটেড পোয়েমস যেহেতু প্লুরাল, আর আর সুপরিচিত ইংলিশ হচ্ছে ওয়েল নোন। ফ্যামিলিয়ার। ওয়েল নোন দিতে পারেন, ফেমাস দিতে পারেন, পপুলার দিতে পারেন, কোনো Familiar. সমস্যা নেই। ফ্যামিলিয়ার মানে পরিচিত, সুপরিচিত ইংলিশ তো ফেমাস, পপুলার, ওয়েল নোন দিতে পারেন, আর ফ্যামিলিয়ারও দিতে পারেন। ফ্যামিলিয়ার জি স্যার বুঝতে পারছি। আমাদের দেশে, ইন আওয়ার কান্ট্রি। দেখেন ক্লিয়ার কিনা? জি স্যার স্যার আপনার কথাগুলো কেটে কেটে আসতেছে বুঝি স্যার। নাই। আপনার কথাগুলো স্যার একটু কেটে কেটে আসতেছে স্যার। সবাই কি আমার কথা কেটে কেটে শুনতেছেন? হ্যাঁ স্যার, মাঝখানে একটু ঠিক সমস্যা আছে। করতেছিল। স্যার একটু যখন প্রবলেম হচ্ছে। ন্যাচারাল রিলেটেড যখন বলতেছিলেন তখন স্যার কেটে কেটে আসছে, লাইনটা স্যার বুঝি নাই ন্যাচারাল রিলেটেড। আচ্ছা এখন ঠিক আছে? জি জি স্যার স্যার। স্যার এখন আসছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তার প্রকৃতি বিষয়ক কবিতা সমূহ আমাদের দেশে সুপরিচিত। তাহলে হিজ নেচার রিলেটেড পোয়েমস আর ওয়েল নোন ইন আওয়ার কান্ট্রি। আমাদের নোট 4 এর মূল যে টার্গেট বা মূল যে লক্ষ্য, এটা হচ্ছে আমাদের যদি ভার্ব আমরা খুঁজে না পাই, সেই ক্ষেত্রে একটা অক্সিলারি ভার্ব, একটা বি ভার্বকে মূল ভার্ব হিসেবে আমরা ধরে নিব। এটাই হচ্ছে আমাদের নোট নাম্বার 4।
নোট নাম্বার 4 আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে আমরা নোট নাম্বার 5-এ যাব। আচ্ছা, নোট নাম্বার 5-এ যাওয়ার আগে আমরা তার আরেকটা লাইন করে নেই। তিনি প্রথম জীবনে ফরাসি বিপ্লবের একজন বিশিষ্ট ভক্ত অনুরাগী ছিলেন। আচ্ছা, তাহলে এখানে আমাদের সাবজেক্ট কোনটা বলেন দেখি। ছিলেন, তিনি, সাবজেক্ট তিনি, সাবজেক্ট হচ্ছে তিনি। ভার্ব ছিলেন, ভার্ব হচ্ছে ছিলেন, ছিলেন ইংলিশ হচ্ছে ওয়াজ। বাস। হি ওয়াজ। কি ছিলেন? প্রথম জীবনে ফরাসি বিপ্লবের একজন বিশিষ্ট অনুরাগী। ভক্ত অনুরাগী, একজন বিশিষ্ট ভক্ত অনুরাগী ছিলেন। তাহলে হি ওয়াজ একজন ইংলিশ কি? এ। বিশিষ্ট ভক্ত অনুরাগী ইংলিশ কি? নোটেবল, অনুরাগী কি বলেন কি? ফ্যাসিনেট স্যার। অনুরাগী মানে জানি না, তাহলে অনুসারী। বলেন দেখি অনুসারী ইংলিশ কি? ফ্যান ফ্যান। ফলোয়ার। স্যার বলুন। স্যার কথাগুলো একদম স্লো আসতেছে। স্যার কথা খুব আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি একটু চেঞ্জ করে, একটু ওয়েট করুন। স্যার এখন ঠিক আছে? এখন ঠিক আছে? জি হ্যাঁ স্যার। স্যার আচ্ছা, আমার মনে হয় যে আমার মনে হয় অডিওতে সমস্যা না নেটের সমস্যা, কি মনে হয় আপনাদের? স্যার নেটের সমস্যা মনে হচ্ছে, নেটওয়ার্ক সমস্যা নেটওয়ার্ক হচ্ছে। কথা সমস্যা, আসতেছে। ঠিক আছে। এখনো কি নেটওয়ার্কে তো সমস্যা হওয়ার কথা না না? স্যার, অবশ্য এখন ঠিক আছে স্যার, শোনা যায়। এখন ঠিক আছে। নেটওয়ার্ক আপ আচ্ছা ডাউন করছে স্যার। আচ্ছা ঠিক আছে, দেখেন হি ওয়াজ একজন ইংলিশ এ। অনুরাগী, অনুরাগী আপনি ধরেন জানি না অনুরাগীর ইংলিশটা কি। তো অনুরাগীকে আমরা অনুসারী দ্বারা রিপ্লেস করতে পারি। অনুসারী যদি আমরা রিপ্লেস স্যার করি তাহলে আমরা কিন্তু এটার ইংলিশটা পেয়ে যাই। তাহলে অনুসারী হচ্ছে ফলোয়ার। তাহলে হি ওয়াজ এ কি ফলোয়ার? বিশিষ্ট ভক্ত। বিশিষ্ট ভক্তর এখন ইংলিশ কি? স্যার আমরা বিশিষ্ট ভক্তর ইংলিশ জানি না, তাহলে বিশেষ অনুরাগী। বিশেষ স্পেশাল ইংলিশ ফলোয়ার। কি বলেন তো? হি স্পেশাল। ওয়াজ এ স্পেশাল স্যার ফলোয়ার। স্পেশাল ফ্যান। স্যার বিগ ফ্লাওয়ার বলা যাবে স্যার, বিগ ফ্লাওয়ার। হ্যাঁ, গ্রেট ফলোয়ার। বিগ বলা যাবে। কোনো সমস্যা নাই, গ্রেট ফলোয়ার। এটা অ্যাকচুয়াল ইংলিশ, বিশিষ্ট ইংলিশ হচ্ছে ডিস্টিংগুইশড। এখন ডিস্টিংগুইশড যদি জানা না থাকে সেই ক্ষেত্রে স্পেশাল, স্পেশাল না থাকলে গ্রেট, গ্রেট আরো অনেক ওয়ার্ড আছে, অ্যাভিড। ফলোয়ার জি স্যার, কিসের? এটা আছে। ফরাসি বিপ্লবের, ফ্রেঞ্চ অফ রেভলিউশন। ফ্রেঞ্চ রেভলিউশন, ফ্রেঞ্চ রেভলিউশন। ফ্রেঞ্চ রেভলিউশন। স্যার ফ্রেঞ্চ রিভলিউশনে দি বসবে। অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন দিতে পারেন। আসলে ফ্রেঞ্চ এটা তো একটা মানে প্রপার না, নাউন, বুঝছেন? না দিলেও তো স্যার হয়, না এর জন্য দেওয়াটা। দাওয়াটা না দেওয়াটাই বেটার। এটা তো আর কমন নাও না, ফ্রেঞ্চ হচ্ছে একটা প্রপার নাও। অফ ফ্রেঞ্চ রেভলিউশন প্রথম জীবনে, ইন হিজ কি হবে বলেন তো? আর্লি লাইফ, ইন হিজ আর্লি লাইফ। দেখেন কঠিন একটা বাক্য, এই বাক্যের মধ্যে এমন অনেক কিছুই ধরেন আপনাদের জানা না থাকতে পারে। যে যে আপনাদের অনুরাগী এটার অর্থ না জানা থাকতে পারে, আবার বিশিষ্ট ভক্ত এটার অর্থ জানা না থাকতে পারে, কোনো সমস্যা নাই। আমি যেমন নোট 3 এ বলেছিলাম এগুলো আমাদের রিপ্লেস করতে হবে। অনুরাগী কে? অনুসারী। অনুরাগী মানে হচ্ছে সে এটা অনুসরণ করে খুবই ভক্তের সহিত, এটাকে অনুরাগী বলা হয়। তাহলে হি ওয়াজ এ ফ্রেঞ্চ স্যার নেটওয়ার্ক ফার্স্ট লাইফ। সমস্যা করতেছে। দেখেন তো বুঝতে পেরেছেন কিনা অনুবাদটা? স্যার আপনার অডিওতে সমস্যা হচ্ছে, কথা ভালোভাবে শোনা যায় না। স্যার শুনতে পারি আচ্ছা নাই ঠিক আছে, স্যার। আচ্ছা তাহলে আমি নেটটা একটু চেঞ্জ করে, একটু ওয়েট করুন।
এখন শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে যে জিনিসটা বলেছিলাম যে এই যে অনুরাগী, অনুরাগীর অর্থ না জানা থাকতে পারে, এগুলাকে আমরা নোট 3 এ বলেছিলাম যে যে শব্দের অর্থ জানা নাই ওই শব্দকে অন্য একটা শব্দ দ্বারা প্রতিস্থাপিত করবেন। এটা খুবই একদম হুবহু সমার্থক শব্দ হতে হবে ব্যাপারটা এরকম না, কাছাকাছি কোনো শব্দ হলেই হবে। যেমন বিশিষ্ট, ভক্ত, এটাকে আপনি ডিস্টিংগুইশ যদি না জানা থাকে অ্যাভিড লিখবেন, অ্যাভিড জানা না থাকলে গ্রেট ফলোয়ার। গ্রেট ফলোয়ার বলতেও কিন্তু একই জিনিস বোঝায়, হি ওয়াজ এ গ্রেট ফলোয়ার, মানে তিনি একজন বিশেষ অনুসারী ছিলেন বা খুব বড় অনুসারী ছিলেন। বুঝতে পেরেছেন? এগুলা শব্দের অর্থ পরিবর্তন করে না কোনো ধরনের, এর জন্য নাম্বারও এসবের কারণে কম পাওয়ার কোনো সুযোগ থাকে না, প্লাস আমরা দ্রুত অনুবাদ করতে পারবো। দেখেন বুঝতে পেরেছেন কিনা? ইয়েস স্যার। জি স্যার স্যার। বুঝেছি। আচ্ছা, স্যার উনি তো মনে হয় ফরাসি বিপ্লবের দ্বারা প্রভাবিত ছিলেন, মানে তাদের ইনফ্লুয়েন্সড হওয়া যায়। জি জি, লিখতে পারেন, কোনো সমস্যা নেই, মানে অর্থ পরিবর্তন না হলেই হবে। আচ্ছা, আমাদের নোট 4টা মূলত হচ্ছে এটাই যে আমরা মূল ভার্ব না খুঁজে পেলে টু বি ভার্ব দ্বারা মূল ভার্ব করে নিব। নোট 5 লিখেন। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার অনুবাদের ক্ষেত্রে অনেক সময় ইংলিশ রাইটার বা ইংলিশ পোয়েট এদেরকে নিয়ে অনেক সময় অনেক অনুবাদ আসে, তো এই নামগুলো তো অ্যাকুরেটলি আমাদের অনেক সময় স্পেলিং জানা থাকে না, তো স্পেলিং কি নিজের মতো করে করে নিব পরীক্ষার হলে? স্পেলিং খুব বেশি সমস্যা না, ঝামেলা না হলে প্রবলেম হয় না। স্পেলিং ধরেন শেক্সপিয়ার, শেক্সপিয়ার। হ্যাঁ স্যার, কমন কিছু থাকে ওগুলো জানা থাকে, বাট অনেক সময় না, খুব বেশি ঝামেলা নাই, একটু এদিক সেদিক হলে সমস্যা নাই। নোট 5। আচ্ছা, নোট 5 এর মধ্যে লিখেন বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে। বাংলা অসমাপিকা ক্রিয়া থাকলে, শেষে না লিখলে লেখেন বাংলা অসমাপিকা ক্রিয়া থাকলে। স্যার লিখছি। অসমাপিকা ক্রিয়াগুলো কি চিনেন? মনে আছে গতকালকে বলেছিলাম বা জি এর আগের স্যার। ক্লাস? জি স্যার। অসমাপিকা ক্রিয়া কোনগুলা? জি স্যার। যাদের পরে দাড়ি বসানো যায় না, যেমন করিয়া, করে, এগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তার মানে বাংলা অসমাপিকা ক্রিয়া থাকলে অথবা, দেখেন অথবা অসমাপিকা ক্রিয়ার শেষে, অথবা অসমাপিকা ক্রিয়ার শেষে অন্ত বা মান থাকলে। লিখেছি স্যার। যেমন অন্ত মানে ফুটানো, ফুটানো জায়গায় এরকম থাকলো ফুটন্ত। মান যেমন উদীয়মান, এ ধরনের আর কি শব্দ থাকলে। তার মানে আমি যেটা বললাম, নোট 5টা হচ্ছে আমাদের এটাই, বাংলা অসমাপিকা ক্রিয়া থাকলে বা অসমাপিকা ক্রিয়া শেষে অন্ত মান থাকলে ইংরেজি করার সময়, দেখেন ইংরেজি করার সময় প্রেজেন্ট লিখেছি। পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? স্যার ভার্ব প্লাস প্লাস আইএনজি, জি ব্যবহার করব, ব্যবহার করব। ভার্ব প্লাস আইএনজি, ব্যবহার করব। জি স্যার লিখেছি। আরেকটা তথ্য লিখেন, লেখেন অসমাপিকা ক্রিয়াটি দ্বিত্ব হলেও, অসমাপিকা ক্রিয়াটি দ্বিত্ব হলেও, মানে এরকম যদি থাকে হাসতে হাসতে, দুইবার থাকবে। হ্যাঁ দ্বিত্ব হলো, মানে অসমাপিকা ক্রিয়াটি দ্বিত্ব হলেও ইংরেজি করার সময় প্রেজেন্ট পার্টিসিপল হয়ে থাকে, ইংরেজি করার সময় প্রেজেন্ট পার্টিসিপল হয়ে থাকে।
স্যার আরেকবার বলবেন লাস্টেরটা। অসমাপিকা ক্রিয়াটি দ্বিত্ব হলেও ইংরেজি করার সময় প্রেজেন্ট পার্টিসিপল হয়ে থাকে। নোটটা লেখা হলে নোটটা একবার পড়েন, এরপর আমি নোটটা বুঝিয়ে দিচ্ছি। স্যার জি পড়েছি। স্যার। আচ্ছা, তো একটা বাক্য আগে নর্মাল বাক্য দিয়ে শুরু করে এরপরে কিছু বাংলাদেশ ব্যাংকের এক্সাম্পল দেখাবো। বাড়ি গিয়ে আমি তাকে অসুস্থ দেখলাম। বাক্যটা একটু তুলেন, বাড়ি গিয়ে আমি তাকে অসুস্থ দেখলাম। শেষ। আচ্ছা, এখানে আর আমাদের অসমাপিকা ক্রিয়া আছে না নাই বলেন দেখি? আছে স্যার, গিয়ে স্যার। আছে। গিয়ে। আছে। আমাদের সমাপিকা ক্রিয়া কোনটা দেখলাম। তা আমি বললাম যে আমাদের যদি অসমাপিকা ক্রিয়া থাকে তখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। বাড়ি গিয়ে তখন আমরা ব্যবহার করব গোয়িং হোম। যদি অসমাপিকা ক্রিয়া থাকলে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করেন তাহলে আপনাদের বাক্য অনুবাদ অনেক সোজা হয়ে যাবে। আমি তাকে অসুস্থ দেখলাম, তাহলে এখানে আমাদের ভার্ব হচ্ছে দেখলাম। কে দেখলো? আমি, আমি তাহলে আই। দেখলাম ইংলিশ কি? স। তাকে হিম, অসুস্থ ইল। দেখেন তো বুঝতে পেরেছেন কিনা? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না? আই প্রেজেন্ট হ্যাভ সিন হার। ভার্ব প্লাস আইএনজি পার্টিসিপল কেন? প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট পার্টিসিপল তো টেন্স বলি না। হবে না? কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে? স্যার ওই যে গোয়িং যে লিখছি এটার কথা মনে হয় বলতেছে। স্যার অসুস্থ দেখলাম, ওই দেখলামের জন্য বলছে যে পাস্ট কেন হলো। কোনটা পাস্ট হয়েছে? যেটা দেখলাম, দেখলাম তো স্যার, পাস্ট টেন্সই। জি স্যার ওটা বলছে। বুঝতে পেরেছেন না বুঝেন নাই বলেন দেখি বাক্যটা? আমি তো জি স্যার, প্রেজেন্ট বুঝছি। পার্টিসিপল জি বলি স্যার। নাই। জি স্যার। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্য কি? দুইটা তো দুইটা ভিন্ন ফর্ম। পার্টিসিপল দুইটা তো ভিন্ন ফর্ম। যেমন গো, গো এর প্রেজেন্ট পার্টিসিপল কি? গোয়িং। গো এর সাথে আইএনজি। আর পাস্ট পার্টিসিপল কি বলেন তো? গন গন। গন। আর পাস্ট টেন্স কি? পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট। ওয়েন্ট। বাক্যটা বুঝতে পেরেছেন কিনা বলেন দেখি? জি স্যার। আরেকটা বাক্য দেন তাহলে, আরেকটা বাক্য লিখেন। স্থানটি পরিদর্শন, দেখেন স্থানটি পরিদর্শন করে আমরা মর্মাহত হলাম। মর্মাহত হলাম। লিখেন। জি স্যার লিখছি। আচ্ছা, এখানে অসমাপিকা ক্রিয়া কোনটা? করে পরিদর্শন করে। তাহলে পরিদর্শন করে এটাকে ইংলিশে কি লিখবো? ভিজিটিং ভিজিটিং। ভিজিটিং। স্থানটি ইংলিশ কি? প্লেস। দ্য প্লেস। দা প্লেস। Place. যেহেতু টি আছে, ভিজিটিং The- দা প্লেস। প্লেস। হলাম 2, কে হলো? আমরা 1, কি হলাম? মর্মাহত। ভিজিটিং দা প্লেস এরপর কমা, কমা। উই। হলাম ইংলিশ বিকেম। মর্মাহত ইংলিশ কি? স্যাড। শকড। মর্মাহত কি শক নাকি? স্যাড বা আনহ্যাপি মানে কষ্ট পেলাম। মর্মাহত মানে কি? মর্মাহত মানে কি আশ্চর্য হলাম নাকি কষ্ট পেলাম? কষ্ট পেলাম। কিন্তু স্যার আমরা মর্নিং এটা ইউজ করতে পারি শোকাহত। হ্যাঁ, শোকাহত, আপসেট। তার হার্ট হতে হয়, HURT। উই বিকেম হার্ট, হ্যাঁ হয়। জি স্যার বুঝতে পারছি। বাক্যগুলো কি ক্লিয়ার কিনা বলেন দেখি? জি স্যার ক্লিয়ার। তাকে দেখে আমি আমি অনুপ্রাণিত হই। অনুপ্রাণিত হই। তাকে দেখে আমি অনুপ্রাণিত হই।
এখানে আমাদের অসম্পর্কের ক্রিয়া কি? দেখে, দেখে স্যার। তাহলে এটা কি লিখবো? সিইং, লুকিং হিম। না লুকিং কেন, সিইং হিম। ও আচ্ছা স্যার, উল্টা পাল্টা। আই কি হবে বলেন? বিকাম, আই ইন্সপায়ার্ড। I আই become বিকাম, inspired. হই, I become inspired. ইন্সপায়ার্ড বা মোটিভেটেড। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? এই যে লুক হবে না, সি, ওয়াচ, লুক, এগুলোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এগুলো প্রত্যেকটা ভিন্ন ভিন্ন শব্দ। সি, ওয়াচ, লুক। সি বাংলায় দেখা, ওয়াচ বাংলায় দেখা, লুক বাংলায় দেখা। তাহলে জি এগুলোর স্যার, মধ্যে পার্থক্য কি? এটাই তো লুকটা স্যার হচ্ছে বুঝতেছি। এক ঝলক দেখা। লুক মানে কি? এক এক ঝলক ঝলক। দেখা। আর লুকের পর সাধারণত একটা প্রিপোজিশন বসে। যেমন আমি বললাম লুক এট দ্য ডোর, দরজার দিকে তাকাও, তখন হচ্ছে লুক। মানে কোন একটা দিকে কোন দিক নির্দেশনা করতে হলে তখন আমরা বলি লুক, লুক এট হিম, তার দিকে তাকাও, এরকম টাইপের কোন এক ঝলক দেখা অর্থে আমরা লুক ব্যবহার করি। আর যখন কোন একটা কিছু আমরা অনেকক্ষণ যাবত দেখি তখন আমরা বলি ওয়াচ, যেটা আমরা অবজার্ভ করি। মুভি অবজার্ভ স্যার। করি, যেমন মুভি। আপনি যখন মুভি পর্যবেক্ষণ করি দেখেন, যেটা, সেটা ওয়াচ। আপনি যখন মুভি দেখেন, মুভি আপনি মনে হয় 2-3 ঘন্টা ধরে দেখেন, খালি লুক করেন, এর এক ঝলক দেখেন না। না, আপনি বলবেন না আই এম লুকিং এ মুভি, এটা বললে বাক্য বল, আই এম ওয়াচিং এ মুভি। তার মানে অনেকক্ষণ যাবত যেটা দেখেন, অবজার্ভ করবেন, তখন এটা ওয়াচ। আর সাধারণ অর্থে আপনি যদি কোনো কিছুর দিকে তাকান তখন সেক্ষেত্রে হবে সি। জি বুঝতে স্যার, পেরেছেন? জি স্যার, এবার বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আরেকটা বাক্য লিখেন। শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। ধরেন একটা দ্বিত্ব দিয়ে দেখাই, শিশুটি কাঁদতে 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 ঘুমিয়ে গেল। তো এখানে বাক্য শব্দ কোনটা দ্বিত্ব হয়েছে বলেন দেখি? কাঁদতে কাঁদতে। কাঁদতে 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 কাঁদতে। কাঁদতে কাঁদতে। তা শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল, এটাকে যদি আমরা ইংলিশ ক্রাইং। করতে যাই, দ্য বেবি, ক্রাইং। ক্রাইং। দ্য বেবি স্লেপ্ট ক্রাইং। শেষ। ও ভার্ব স্লেপ্ট প্লাস ক্রাইং। আইএনজি প্লাস। এটা অন্যভাবে করেন দেখি এই বাক্যটা। আমি যে বাক্যটা লিখলাম এই বাক্যটা অনুবাদ না করে অন্যভাবে অনুবাদ করেন দেখি, করতে পারেন কিনা। অন্যভাবে অনুবাদ করেন দেখি, ক্রাইং। পারেন? Crying the baby, he slept. ভার্ব প্লাস আইএনজি বাদ অনুবাদ করেন দেখি, পারেন কিনা। পারবেন? So the baby না স্যার, হবে না, এটা হবে না। এর জন্য হচ্ছে নোট। নোটগুলা আপনাদের জন্য অমূল্যবান, বুঝতে পেরেছেন? এই নোটগুলা ফলো করবেন, দেখবেন যে খুবই ইজি। মানে নোট 9টা যেটা দিতেছে, 9টা নোটের মধ্যে সবকিছু কভার করে। এবার হচ্ছে আমরা বাংলাদেশ ব্যাংকের একটা এক্সাম্পল দেখি। এতক্ষণ তো নর্মাল এক্সাম্পল দেখালাম, এবার পরীক্ষা আসছে এরকম একটা এক্সাম্পল দেখি। দেখেন, বাংলাদেশ ব্যাংকে একটা আসছিল, আমাদের জীবনে আমরা অনেক জিনিসকেই কঠিন এবং অসম্ভব মনে করে পরিত্যাগ করি। আগে এই বাক্যটা তুলে ফেলেন, দ্রুত খাতায় তুলেন, তুলে পর আমাকে জানান। জি স্যার, লিখছি। লিখেছি স্যার। আচ্ছা, এখানে বলেন তো প্রথমে কি করব, আমাদের ভার্ব কোনটা? পরিত্যাগ করি। পরিত্যাগ পরিত্যাগ করি। করি। দুই। কে পরিত্যাগ করে? আমরা আমরা। আমরা কি পরিত্যাগ করি? অনেক জিনিসকে অনেক কঠিন এবং জিনিস অসম্ভব কঠিন মনে এবং করে। অসম্ভব। অনেক জিনিসকেই পরিত্যাগ করি, অনেক জিনিসকেই। তার মানে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে করে ফেলেন। আমরা ইংলিশ কি? উই। পরিত্যাগ করি ইংলিশ কি বলেন? অ্যাভয়েড। Abandon. অ্যাভয়েড, অ্যাভয়েড না, অ্যাভয়েড। অ্যাভয়েড মানে হচ্ছে কি Abandon. হবে বলেন? লিভ। লিভ, গিভ আপ। বাপ হবে না? উই লিভ জি হতে স্যার। পারে, গিভ আপ হতে পারে। অনেক জিনিস কি ইংলিশ কি? মেনি থিংস। মোর থিংস। মেনি থিংস। আমাদের জীবনে ইংলিশ কি? আওয়ার লাইফ। লাইফ। ইন আওয়ার লাইফ। ইন আওয়ার লাইফস।
কঠিন এবং অসম্ভব মনে করে এখানে কি কোনো হার্ড অ্যান্ড ইম্পসিবল। মেনি এখানে কি কোনো এখানে কি কোনো অসমাপিক ক্রিয়া আছে? মনে করে স্যার মনে করে, তো মনে করে ইংলিশ কি হবে? থিঙ্কিং সিম হতে পারে না থিঙ্কিং। থিঙ্কিং সিমও হতে কঠিন পারে এবং অসম্ভব, কঠিন এবং অসম্ভব, এটা ইংলিশ কি হবে? থিঙ্কিং। হার্ড অ্যান্ড impossible. ইম্পসিবল হার্ড অ্যান্ড ইম্পসিবল। দেখেন কিভাবে করেছে। অসমাপিক এখানে কি ক্রিয়া এই যে খালি বাক্য থাকবে এরকম না। প্রথমে আমরা নোট 2 অনুযায়ী বাক্যটা করলাম, কোনো ব্যাপার না। এরপর হচ্ছে আমরা অসমাপিক ক্রিয়া অনুযায়ী বাক্যটা করলাম। তার মানে এখানে আমরা নোট 2 এবং নোট 5 দুইটা ইউজ করেছি। স্যার আমাদের জীবনে এটুকু বাদ যাবে আমাদের জীবনে যে ইন আওয়ার লাইফ, লাইফ তো আছে। ইন আওয়ার লাইফস এর আগে স্যার থিংস হবে মেনি ইন আওয়ার লাইফ, থিংস। হ্যাঁ মেনি থিংস, হ্যাঁ মেনি থিংস things হবে। আর ইন আওয়ার লাইফটা আপনি বাক্যের শুরুতেও দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। ইন আওয়ার লাইফ কমা, তখন কমা দিতে হবে। উই লিভ মেনি থিংস, থিঙ্কিং হার্ড এন্ড ইম্পসিবল। দেখেন বুঝতে পেরেছেন কিনা? স্যার বুঝেছি জি স্যার। ট্রান্সলেশনে কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নাই যে এভাবেই করতে হবে এটাই নিয়ম। আপনি এগুলা এখানে আগে পরে আনতে পারেন, এগুলো কোনো ব্যাপার না। অ্যাডভার্বিয়াল বাক্যের শুরুতেও দেওয়া যায়, আবার বাক্যের শেষেও দেওয়া যায়, এগুলো কোনো ব্যাপার না। বুঝতে পেরেছেন? জি স্যার। ক্লিয়ার সবাই? স্যার এখানে কি জি। স্যার গ্রুপ বার ব্যবহার করা যাবে স্যার প্রশ্নকে শর্টকাট করার করেন, জন্য? কোন গ্রুপ ভার্ব ব্যবহার করবেন করেন, কোনো সমস্যা নেই। জি স্যার বুঝতে পারছি। এটার মানে কি বলেন দেখি? চেক করা। ছুঁড়ে মারা, হ্যাঁ, নিক্ষেপ করে নিক্ষেপ থ্রো করা। আপ মানে হচ্ছে ভমিট, বমি করা। এটাই হচ্ছে গ্রুপ ভার্ব, এটাই হচ্ছে গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব পড়াইছিলাম না আপনাদেরকে? জি স্যার। স্যার থ্রো অফ মানে কি? টু কনফিউজ, কনফিউজ করে দেওয়া। একটা অ্যাক্ট মানে অভিনয়, একটা মানে কি? বাংলাদেশ ব্যাংকে আসছে এটা, টু মিসবিহেভ, খারাপ ব্যবহার করা। যেমন আমি বললাম কিডস দিস ডেজ অ্যাক্ট আপ অ্যান্ড টক ব্যাক, মানে আজকালকার বাচ্চারা বেয়াদব। ইংলিশে লিখলাম কিডস দিস ডেজ অ্যাক্ট আপ অ্যান্ড টক ব্যাক, মুখে মুখে তর্ক করা, টক খারাপ ব্যাককে ব্যবহার করা, হ্যাঁ তর্ক করা। তর্ক করা। তর্ক করে না আজকালকার ছেলেরা, দেখেন না কিছু হইলেই প্রোটেস্ট করে, পরীক্ষা দিবে না, এই দিবে না, জেনজি। জি স্যার। এটা হচ্ছে 6 নাম্বার। ক্লিয়ার সবাই? পরে আরেকটা বাক্য দেখি, এই একই। দেখেন এটা বাংলাদেশ ব্যাংকে আসছে, বাক্যটা কি দিয়েছে আগে বাক্যটা তুলেন, তুলে আমাকে বলেন যে তুলে হইলে বললেন। জি স্যার। লিখেছি স্যার আচ্ছা, বাক্যটা বড় না? জি স্যার অনেক বড় কিভাবে অনুবাদ করব বলেন দেখি? স্যার কানেক্টর খুঁজে বের করুন কানেক্টর খুঁজবো ভেরি গুড। কিন্তু
তার কিন্তু মানে আমাদের প্রথম কানেক্টর কই আছে? কিন্তু কিন্তু এবং কিন্তু এবং এবং আছে এবং এবং তার মানে এখন আমাদের বাক্য কয়টা হইলো? জি স্যার, তিনটা তিনটা। কয়েকটা করতে পারবো। তার মানে কিন্তু এই এবং বড় একটা বাক্যকে আমরা ছোট করে ফেললাম। সিম্পল তার করে মানে ফেলবো। আমি যেটা বললাম যে আমাদের প্রেসার কমাইতে হবে, পরীক্ষার হলে প্রেসার কমাইতে হবে। এই বাক্য যদি ছোট করার সিস্টেম না জানতেন, তাইলে মনে করেন পরীক্ষার হলে গিয়ে ঘাবড়ায় যেতেন যে হ্যাঁ এত বড় বাক্য কোন জায়গা থেকে অনুবাদ শুরু করবো, এ কোনো ব্যাপারই না আমাদের কাছে এখন। আচ্ছা, এরপরে এখন প্রথম বাক্যটা হচ্ছে আমাদের মাথা ব্যথার কারণ। দেখি কি বলেছে। কখনো কখনো আমরা কিছুটা সাহস প্রদর্শন করে কোনো কাজ শুরু করি। আমাদের প্রথম এবার কি করব বলেন দেখি, কোনটা অনুবাদ করব? স্যার Sometimes. প্রথমটা স্যার অসমাপ্তক্রিয়া না না, Sometimes. কখনো কখনো কখনো। কখনো Sometimes. নোট 3 আমি বারবার সামটাইমস বলেছি। সামটাইমস, Yes. ভেরি গুড। সামটাইমস শেষ। তার মানে আমাদের বাক্য আরো ছোট হয়ে গেল, এটা বাদ। কখনো কখনো আমরা কিছুটা সাহস প্রদর্শন করে কোনো কাজ শুরু করি। এখানে আমাদের ভার্ব কোনটা? কাজ শুরু করা স্যার শুরু করি। শুরু করি। শুরু করেছে 2। কে শুরু করে? আমরা আমরা এক কি শুরু করি? কাজ কোনো কাজ কাজ কোনো কাজ। আচ্ছা, তাহলে লিখেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম। সামটাইমস We উই শুরু করি ইংলিশ কি? স্টার্ট। start কোনো কাজ ইংলিশ কি? এনি। কাজ ইংলিশ কি? any ওয়ার্ক। work. We start any work. কিছুটা সাহস প্রদর্শন করে, এখানে আমাদের অসমাপিকা ক্রিয়া কি? করে। করে প্রদর্শন করে, তাহলে এটা ইংলিশ কি হবে? শোয়িং শোয়িং। শোয়িং কিছুটা সাহস, কিছুটা ইংলিশ কি? লিটল। সাম সাহস ইংলিশ কি? কারেজ কারেজ। Courage. সাম হবে না? হ্যাঁ, সাম কারেজ। দেখেন করে যে জায়গায় প্রেফার করা লিটল যাবে। বিট হবে না? লিটল বিট স্যার এই জিনিসটা যদি শোয়িং সাম কারেজ যদি আগে লিখতাম সামটাইমস এর পরে, তারপর স্টার্ট এনি ওয়ার্ক দিতাম। সামটাইমস কোনো সমস্যা নাই। জি স্যার। দেখেন বুঝতে পারছেন কিনা অনুবাদটা কিভাবে করলাম? জি স্যার জি বুঝতে পারছি। স্যার। কিন্তু ইংলিশ কি? বাট। বাট সামান্যতম সমস্যা আমাদের স্নায়ু দুর্বল এনে দেয়। বাট আমাদের এখানে ভার্ব কি এনে দেয়? কে এনে দেয়? সামান্যতম সমস্যা। কি এনে দেয়? আমাদের স্নায়ু দুর্বল। বাট সামান্যতম সমস্যা ইংলিশ কি? মিনিমাম স্মল সমস্যা little. ইংলিশ কি? Problem. প্রবলেম। প্রবলেমস এনে দেয় ইংলিশ কি? ব্রিং। ব্রিং অ্যাবাউট ব্রিং একটা লিখলে হবে। আমাদের sir. স্নায়ু দুর্বল ইংলিশ কি? আওয়ার। স্নায়ু দুর্বল ইংলিশ কি বলেন? সেটা জানি না। Nervous. জানেন না তাহলে So বলেন। weak nervous নাকি স্যার? ডাল Nervous of বা উইকনেস অফ নার্ভ। এত কঠিন করে আওয়ার নার্ভাসনেস শেষ। নার্ভাসনেস বুঝতে পারছেন কিভাবে করছি? জি স্যার। বেশি কঠিন চিন্তা করতে গেলে আর অনুবাদ করা যাবে না। এবং ইংলিশ কি? এন্ড। আমরা সেই অবস্থাতেই তা পরিত্যাগ করি। ভার্ব কি? পরিত্যাগ করি। কে পরিত্যাগ করে? আমরা। কি পরিত্যাগ করি? তা। আচ্ছা স্যার আওয়ার নার্ভাসনেস আমরা আচ্ছা দাঁড়ান আগে শেষ করি, এরপরে আপনারা বলেন। আমরা পরিত্যাগ করি তা। কোথায় পরিত্যাগ করি? সে অবস্থাতে। 4 এন্ড আমরা ইংলিশ কি? উই পরিত্যাগ করি ইংলিশ কি? we উই লিভ। live by about তা ইংলিশ কি? ইট। সেই অবস্থাতেই it ইন দ্যাট ভেরি in that সিচুয়েশন। moment. ইন দ্যাট ভেরি সিচুয়েশন বা মোমেন্ট, কোনো সমস্যা নেই। মোমেন্ট ভেরিটা কোত্থেকে আসলো স্যার? এই যে ই প্রত্যয় আছে, ই প্রত্যয় মানে জোর দিয়েছে, এই জোর দেওয়ার আচ্ছা। কারণে ভেরি। যদি ভেরি না দিই সমস্যা জি, হবে স্যার। স্যার? না, খুব বেশি একটা সমস্যা হবে না। দিলে ভালো, না দিলে খুব বেশি একটা সমস্যা হবে। দেখুন তো বুঝতে পেরেছেন কিনা অনুবাদটা কিভাবে করেছে? জি স্যার বুঝতে পেরেছি। কঠিন লাগছে না ইজি লাগে? সহজ আছে। খুবই ইজি। স্মলের আগে আপনাদের কিছু একটা বসাতে হবে। বুঝি নাই। স্মলের আগে স্মল প্রবলেমস নিং এটা হতে পারে না? বাট জায়গায় স্মল একটা স্মল বসতে পারে। মানে এ স্মল প্রবলেম। জি স্যার। হ্যাঁ হতে পারে, তখন ব্রিংস দিতে হবে। জি স্যার। কারণ এটাতে এইভাবে যে ওয়ার্ড গুলা তো একটু গিয়ে নিয়ে বসালে সুন্দর হয়।
বসেন, কোনো সমস্যা নাই। বললাম না, আসলে আপনারা খালি আমাদের জিজ্ঞেস করেন স্যার লিটলের জায়গায় সাম হবে, আরে হবে না কেন, সবই আচ্ছা হবে। স্যার, স্মল প্রবলেম আপনার কথা কিছু বোঝা যায় ব্রিং নাই ভাই, আওয়ার আরেকবার নার্ভাস বলেন। ওনার কথা কি শোনা যাচ্ছে, কেউ শুনতে পারছেন? না স্যার, আমরা শুনতে পাইনি। স্যার না লাস্টে স্যার, ওটা বোঝা কি যায়নি। লিখছেন ভেরির পরে? আওয়ার সিচুয়েশন, নার্ভাসনেস না দিয়ে ব্রিং নার্ভাসনেস ইন আস লিখলে সুন্দর হবে না স্যার? কোনো সমস্যা নাই, লিখেন। নার্ভাসনেস, ব্রিং আওয়ার নার্ভাসনেস না দিয়ে নার্ভাসনেস ইন। লিখেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, বুঝেছি। Yes, স্যার। এরকম বড় বাক্য দিয়েই তো আপনাদের স্নায়ু দুর্বল এনে দেয় পরীক্ষার মধ্যে, জি স্যার, মানে সত্যি কথা স্যার, নার্ভাস তখন তো করে ব্রেন দেয়। কাজ করে না। এর জন্যই তো ওরা এই জন্য এই বাক্যটার মধ্যে এটা দিচ্ছে যে সামান্যতম সমস্যা আমাদের স্নায়ু দুর্বল এনে দেয়। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ব্রেন ঠান্ডা রেখে আমি যা যা শিখাচ্ছি এগুলো আপনারা অ্যাপ্লাই করবেন, তাহলে দেখবেন ইজি হয়ে গেছে। প্রথমে সেন্টেন্স কানেক্টর খুঁজে বাইর করবেন বড় বাক্যে। সেন্টেন্স কানেক্টর খুঁজে বাইর করে বাক্যগুলোকে ছোট করবেন। বাক্যগুলোকে ছোট করার পর এই যে কখনো, 1971 সালে, এগুলো শুরুতে অনুবাদ করে দিবেন, কমা দিবেন। এরপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বের করবেন, খুবই ইজি, এটা কোনো ব্যাপার না। এরপরে অসমাপিক ক্রিয়া থাকলে ভার্ব প্লাস আইএনজি দ্বারা অনুবাদ করে ফেলবেন, শেষ। বুঝতে পেরেছেন? জি স্যার। এবার নোট 6 লিখেন। লিখেন নোট নাম্বার 6। লেখেন বাক্যে কোথাও কিছু আছে। বাক্যে কোথাও কিছু আছে। নেই, থাকা, না থাকা। বাক্যে কোথাও কিছু আছে, নেই, থাকা, না থাকা বুঝাতে সাধারণত ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করতে হয়। লিখেছেন? জি স্যার, শেষ। লেখেন অর্থাৎ অস্তিত্ব থাকা এবং অবস্থান থাকা অর্থে। জি স্যার। অর্থাৎ অস্তিত্ব থাকা এবং অবস্থান থাকা অর্থে কোন বাংলা বাক্যে আছে, ছিল, থাকা উচিত, থাকবে, থাকতে পারে, আছে থাকতে ছিল, পারত। লিখে দিয়েছে তো, আছে, ছিল, থাকা উচিত, থাকবে, থাকতে পারে, থাকতে পারত ইত্যাদি থাকলে, ইত্যাদি থাকলে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করি। আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করি। লিখেছি স্যার। আচ্ছা, লেখেন এই ক্ষেত্রে ইংরেজি বাক্যের স্ট্রাকচার নিম্নরূপ। এই ক্ষেত্রে ইংরেজি বাক্যের স্ট্রাকচার নিম্নরূপ। There plus verb plus subject plus extension.
লিখেছেন? জি স্যার। আচ্ছা, একটা তাহলে বাংলা বাক্য লিখে দেখি। প্রথমে লিখেন, এই শহরে 2টি চিড়িয়াখানা আছে। এই শহরে 2টি চিড়িয়াখানা আছে। চিড়িয়াখানা আছে। যদি কোনো বাংলা বাক্যে আছে, নেই, থাকা, না থাকা এসব থাকে, অর্থাৎ অবস্থান থাকা বা অস্তিত্ব থাকা অর্থে এগুলা ব্যবহার করা হয়, বাক্যটা আমরা কিভাবে শুরু করব? There are দেয়ার There are দেয়ার দিয়ে তাহলে শুরু লিখবো করবো। There there are two are zoos 2 zoos in in the in this town, in the city, in the in town. the city. city. In the City. city. বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার বুঝেছি। Sir, বলেন। sir, এখানে কি অ্যাব রাখতে পারি না স্যার? There have to Jews in this city. কেন হ্যাভ হবে? হ্যাভ থেকে দেয়ার আর, সেখানে আছে। তো আজের বাংলা থাকা তো হ্যাঁ অবস্থায় সেই হিসাবে বললেন। স্যার এই শহরের জন্য this city হবে না? দায়ের জায়গায় দিস লিখলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। সিটির জায়গায় টাউন লিখলে কোনো সমস্যা নেই। বুঝতে স্যার পেরেছেন? একটা সাধারণ জ্ঞান জিজ্ঞেস করি। বলেন। স্যার এটা শহরটা কোনটা যেখানে 2টা চিড়িয়াখানা আছে? কোন শহরে 2টা চিড়িয়াখানা আছে? এরকম অনেক শহরে আছে। নিউ ইয়র্কে আছে, 2টা না, আরো বেশি চিড়িয়াখানা আছে। আচ্ছা আচ্ছা, আমি বাংলাদেশে ভেবেছিলাম। ঠিক আছে। আচ্ছা, না, বাংলাদেশে না। বাংলাদেশে চিড়িয়াখানা আছে হচ্ছে শ্রীমঙ্গলে আছে। সীতেশ বাবু ঠিক আছে, চিড়িয়াখানা। গিয়েছিলেন? স্যার আমি ওখানেই বড় হয়েছি। আপনি শ্রীমঙ্গলে বড় হয়েছেন? হ্যাঁ স্যার, আমি এমনিতে চট্টগ্রামের, কিন্তু আমি বড় হয়েছি শ্রীমঙ্গলে। ক্লাস 5 থেকে কলেজ পর্যন্ত ওখানেই বড় হয়েছি। আমার ফ্যামিলি এখন ওখানেই থাকে, মা বাবা বোন। শ্রীমঙ্গল তো অনেক সুন্দর জায়গা। জি স্যার, ওখানে বার্ডসে পড়তাম আমি। বার্ড স্কুল, ভাড়াওরা চা বাগানের আগে। এখন কি ঢাকায় থাকেন? এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করেছি, মাস্টার্স এখনো করিনি, করবো আর কি। ও আচ্ছা, না আমি শ্রীমঙ্গলে গিয়েছিলাম গত মাসে, তখন খুব ভালো লেগেছিল গিয়ে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এরপর আরেকটা বাক্য লিখেন। এক দেশে এক রাজা ছিল। এটা কিভাবে There was করবেন বলেন? Once দেয়ার there ওয়াজ এ was কিং, in a country. দেয়ার ওয়াজ এ কিং ইন এ কান্ট্রি। in a আরেকটা country. Once আগে হবে না? দেয়ার ওয়াজ এ কিং ইন এ কান্ট্রি। আচ্ছা, আজ এখানে একটি সভা হবে। আজ এখানে একটি সভা হবে। কি হবে বলেন তো, কিভাবে লিখবেন? There will be There a will be আবার ইংলিশ ভুলে গেছি। সভা Gathering ইংলিশ মিটিং। gathering meeting Definitely গ্যাদারিং, gathering মানে কোনো সমস্যা নেই। গ্যাদারিং মনে নাই দেখে তো আপনি ইজিটা দিলেন, মিটিং। দেয়ার উইল বি এ মিটিং হিয়ার টুডে। বুঝতে পেরেছেন? জি স্যার। তার মানে আমরা এই দেয়ার দ্বারা বাক্য শুরু করব কখন, এটা আমাদের জানা থাকতে হবে। ছিল, হবে, হতে পারে, থাকতে পারে, থাকতে পারতো, এ ধরনের বাক্য। এবার বাংলাদেশ ব্যাংকে একটা বাক্য দেখে আসি যে কি আসছে। ধরেন এই একটা বাক্য লিখেন, আগে তুলেন। এই বটবৃক্ষের নিচে একজন সন্ন্যাসী বাস করতেন। লিখেছেন? জি জি স্যার। স্যার। হ্যাঁ, শুরু করব কেমনে? There lived ভেরি গুড। দেয়ার There লিভ is a monk There lived a monk under under এ মঙ্ক, a banyan under the tree. banyan tree, under this banyan tree. ভেরি গুড, আন্ডার দা বানিয়ান Banyan ট্রি।
লিখেছেন? বুঝতে পেরেছেন? দেয়ার কখন ব্যবহার করবো ক্লিয়ার কিনা বলেন দেখি। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে বাংলাদেশ ব্যাংকের আরেকটা এক্সাম্পল দেখেন, এই এক্সাম্পলটা লিখেন। আগে তুলেন, আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা না থাকায় তাদের কোনো নিরাপত্তা নেই। লিখে হলে বললেন। জি স্যার। স্যার শেষ। আচ্ছা, এখন এখানে আমরা শুরু করব কিভাবে? দেয়ার ইজ না There না, is no শুরুটা কোন safety. জায়গা মানে কোন জায়গা থেকে শুরু করবো? এখানে আমাদের বাক্যটা যেহেতু বড়, এখানে কি সেন্টেন্স কানেক্টর কই আছে? আছে? জন্য পানীয় জল থেকে শুরু না থাকায় স্যার ভেরি গুড। এই যে না অধিকাংশ লোকের এই যে এটা না নিয়ে থাকায়, ব্যবস্থা না থাকায়, এটা আমরা করে এভাবে আনতে লিখতে হবে। পারি না, এভাবে লিখতে পারি না। ব্যবস্থা না থাকায় কে ব্যবস্থা নাই, তাই তাদের কোনো নিরাপত্তা নেই, লিখতে পারি না এটা? জি জি স্যার। না থাকায় কে তো আমরা এটা লিখতে পারি, তাহলে আমাদের এখানে সেন্টেন্স কানেক্টর কি? তাই। তাহলে আমাদের একটা বাক্য হচ্ছে, আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা নাই, তাই তাদের কোনো নিরাপত্তা নেই। তার মানে আমাদের সেন্টেন্স কানেক্টর না থাকলেও আমরা জোর করে একটা সেন্টেন্স কানেক্টর নিয়ে এসেছি। বুঝতে পেরেছেন? জি স্যার। এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেল। আগে যদি বাকিটা বুঝতে পারেন তাহলে এই জিনিসটা বুঝতে পারবেন। তাহলে আমাদের এই যে এ পর্যন্ত একটা বাক্য, ব্যবস্থা নাই, তাহলে ব্যবস্থা নাই এটা আমরা 1 দিব। এরপরে সরবরাহের 2 দিব। পানীয় জলের, বিশুদ্ধ পানীয় জলের এটা হচ্ছে 3। লোকের জন্য এটা দেব 4। আমাদের দেশের অধিকাংশ এটা দিব 5। অধিকাংশ লোকের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা নাই। আচ্ছা, কেন আন্ডারলাইন করলাম? এই আন্ডারলাইনিংটা আমি 9 নাম্বার নোটে বুঝাবো। দেখেন, দ্রষ্টব্য নয়, দ্রষ্টব্য নোট 9 এটা লিখেন। আন্ডারলাইনিংটা আমি একটু পরে বুঝাবো, 9 নাম্বার নোটে আমরা এটা নিয়ে আলোচনা করবো। আপাতত একটু লিখেন। আন্ডারলাইনিংটা আমি 9 নাম্বার নোটে পড়াবো, আমাদের লাস্ট নোটে। মানে পিছন থেকে আগে খালি আন্ডারলাইন করে আসছি। লিখে হলে বললেন। স্যার শেষ। তাহলে আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নাই, তাহলে আমরা কিভাবে করবো? দেয়ার, ব্যবস্থা নাই, ইজ নো সিস্টেম, বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের, অফ সরবরাহের, Of pure সাপ্লাই drink. অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার। অধিকাংশ লোকের জন্য, জন ফর, মোস্ট অফ দ্য পিপল, অফ দা পিপল, আমাদের দেশের, অফ আওয়ার কান্ট্রি, অফ আওয়ার কান্ট্রি। তাই, তাই ইংলিশ কি হবে বলেন? So সো তো তাদের কোনো নিরাপত্তা নেই, নেই কি নেই? নিরাপত্তা কাদের? তাদের। সো দে হ্যাভ নো সিকিউরিটি। হ্যাভ নো they সিকিউরিটি, have no. সিকিউরিটি। দেখেন, বুঝতে পেরেছেন কিনা? জি স্যার এটা এটা যদি আমরা এভাবে- অ্যাজ দিয়ে শুরু করতে পারতাম না? কোনো সমস্যা নাই, কমপ্লেক্স দিয়ে করতে। অ্যাজ দেয়ার ইজ নো সিস্টেম অফ সাপ্লাই, এটাও করা যাবে, কোনো সমস্যা নাই। কমপ্লেক্স করেও করতে পারেন। বুঝতে পেরেছেন? জি স্যার। যদি এটা এভাবে না করেন তাহলে দেখবেন কঠিন হয়ে গেছে।
আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা না না থাকায় তাদের কোনো নিরাপত্তা নেই। এভাবে যদি না করেন তাহলে দেখবেন যে বাক্য অনেক কঠিন লাগতেছে অনুবাদ করতে। আমরা কখন বাক্যে দেয়ার ব্যবহার করব, কেমনে সেন্টেন্স কানেক্টর নিয়ে আসবো, সাবজেক্ট ভার্ব কিভাবে লিখবো, কিভাবে বাক্যের অনুবাদ শুরু করব, পিছন থেকে সামনে কখন অনুবাদ করব, এগুলো আমাদের টুলস জানা থাকতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। এবার নোট 7 লিখেন, নোট 7। আচ্ছা, নোট 4-এ আমরা পড়েছিলাম যে বাক্যের মধ্যে যদি আমরা ভার্ব খুঁজে না পাই সেক্ষেত্রে কি করব। এরকম অনেক বাংলা বাক্যে দেখবেন যে সাবজেক্ট খুঁজে পাচ্ছেন না, তাহলে কি করবেন? এটার জন্য হচ্ছে আমাদের নোট 7। লেখেন, বাক্যে প্রত্যক্ষ কোনো সাবজেক্ট খুঁজে পাওয়া না গেলে ইন্ট্রোডাক্টরি ইট দ্বারা বাক্যের অনুবাদ করা যেতে পারে। দ্বারা ইন্ট্রোডাক্টরি ইট দ্বারা বাক্যের অনুবাদ করা যেতে পারে। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা দেখেন, এই ক্ষেত্রে স্ট্রাকচারটি হবে নিম্নরূপ। ইন্ট্রোডাক্টরি ইট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। লিখেছি স্যার। আচ্ছা, তাহলে আমরা শিখলাম যে কখন আমরা দেয়ার ব্যবহার করব। দেয়ার ব্যবহার করব যখন বাক্যে কোনো কিছু আছে নেই, থাকা না থাকা, এসব বাক্যে থাকলে দেয়ার ব্যবহার করব। এবার আমরা শিখতেছি বাক্যের মধ্যে আসলে ইটটা কখন ব্যবহার করব। ইট তখন ব্যবহার করব যদি বাক্যে কোনো প্রত্যক্ষ সাবজেক্ট খুঁজে পাওয়া না যায়। যেমন একটা বাক্য দিলাম, বলা সহজ কিন্তু করা কঠিন। It's easy to say. It is easy to say but difficult to do. বুঝতে পেরেছেন কিভাবে করলাম? ইট নিয়ে আসবো। অটোমেটিক যদি ইট আনেন, এখানে কোনো সাবজেক্ট নাই, সাবজেক্ট খুঁজে পাওয়া না গেলে আমরা ইট নিয়ে এসে করব। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আরেকটা বাক্য লিখেন তো, সেখানে যথাসময়ে পৌঁছা অসম্ভব। সেখানে যথাসময়ে পৌঁছা অসম্ভব। It is hard to reach there in time. ভেরি গুড। ইট ইজ হার্ড বা ইট ইজ ইম্পসিবল টু রিচ দেয়ার ইন টাইম। লিখেছেন? স্যার বাংলা বাক্যটা কি ছিল এখানে? পৌঁছানো। সেখানে যথাসময়ে পৌঁছা অসম্ভব। লিখেছেন সবাই? জি স্যার। লেখেন উল্লেখ্য। উল্লেখ্য দিয়ে একটা জিনিস লিখে রাখেন, সময়, বার, দিন, তারিখ, দূরত্ব, আবহাওয়া সংক্রান্ত বিষয় বর্ণনায়
ইন্ট্রোডাক্টরি ইট বসে সাধারণত। ইন্ট্রোডাক্টরি ইট বসে সাধারণত, লিখেছেন? জি স্যার। যেমন আমি বললাম এখন 9:45 বাজে। It is 15 to 10. 9:45 বাজে। It is 15 Quarter to to 10. 10. It is 15 to 10 অথবা it is a quarter to 10, কোনো সমস্যা নাই। It is 15 to 10 অথবা it is quarter to 10। তাহলে বলেন তো এখন 10টা বাজে, এটা ইংলিশ কি হবে? It is 10. It is 10। এখন 10:15 বাজে, তাহলে ইংলিশ কি হবে? It is It is quarter to 10. It is 15 অথবা quarter past 10। Quarter past 10. quarter past 10। এখন 10:30 বাজে, তাহলে কি হবে? It is Half past 10. half past 10. half past, it is half past 10। বললাম আজ পূর্ণিমা, কি হবে বলুন তো? it is full night. It's moonlit night. Today is full moon অথবা it is a moonlit night। It is a moonlit night। বললাম আজ অনেক ঠান্ডা, It is very cold today. it is very cold today। দেখেন কখন বাক্যের শুরুতে ইট ব্যবহার করি, সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। তাহলে বাক্যে ইট কখন ব্যবহার করি? বাক্যের শুরুতে যদি কোনো সাবজেক্ট খুঁজে পাওয়া না যায়, বাক্যে প্রত্যক্ষ সাবজেক্ট না থাকে, অথবা সময়, বার, দিন, তারিখ, দূরত্ব, আবহাওয়া এসবের ক্ষেত্রে আমরা ইট দ্বারা বাক্য শুরু করি। আর দেয়ার দ্বারা বাক্য শুরু করি কখন? যখন আছে, নেই, থাকা, না থাকা, অস্তিত্ব থাকা, অবস্থান থাকা অর্থে বাক্য শুরু হয়, সেক্ষেত্রে আমরা দেয়ার ব্যবহার করি। এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। আচ্ছা, এবার লিখেন নোট নাম্বার 8। নোট নাম্বার 8 হচ্ছে অনুবাদে প্যাসিভ ভয়েসের প্রয়োগ। দেখেন অনুবাদে আপনাদের তো ভয়েসের ক্লাস হয়েছে না দিল্লিতে? আপনাদের গ্রামারে ভয়েসের ক্লাস হয়েছে না? হয়েছে স্যার। স্যার হয়েছে। তাহলে তো ভয়েস তো নিশ্চয়ই আপনাদের ভালো আইডিয়া আছে। দেখেন স্যার অনুবাদে ভয়েসের ক্লাসটা আপনার আরেকবার নেওয়ার কথা স্যার ছিল। একদমই জি ভালো স্যার, ক্লাস আপনি হয়নি, নেননি ভালো আমরা তো হয়নি কিছু স্যার, স্যার বুঝতে ক্লাস। পারিনি। আর আরেকজন নিয়েছিল, কিছু বুঝতে আমাদের পারিনি স্যার, রুলস গুলো ভালো মতো পড়া হয়নি। লেকচার হচ্ছে স্যার, আমাদের মিলও ছিল না লেকচারের সাথে। মানে আমরা যে লেকচার বইটা পেয়েছি ওটার সাথে মিল ছিল না, তো মানে অনেকগুলো আনসলভ ছিল। বইয়ের সাথে মিল না থাকলো মানে বেসিক, মানে ভয়েসের বেসিকটা ক্লিয়ার বেসিক না যে স্যার। বেসিকটাও বেসিক, স্যার খুব বেশি ভালোভাবে আচ্ছা ভয়েসের তো ক্লাস, ও আমি আপনাদের আরেকবার আপনি দিবে নেননি কিনা এটা স্যার। তো জি আমাকে তো স্যার। বলেন নাই যে ভয়েসের ক্লাস আরেকবার দিবে কিনা। তো ভয়েসে যেহেতু একবার ক্লাস হয়েছে, এটা আপনাদের কিন্তু চেয়ে নিতে হবে যদি ভয়েসের ক্লাস প্রয়োজন পড়ে। জি স্যার, আচ্ছা আমরা তাহলে চেয়ে আমরা নিব, তো কিন্তু বলেছিলাম এর স্যার। মাঝে রিটেনের ক্লাস দিয়ে দিয়েছে, আর আপনার তো জি এখন স্যার, জয়েনিং। গ্রামার ক্লাস তো এমনিও শেষ হয়নি স্যার, কয়েকটা ক্লাস চেয়ে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখেন অনুবাদে প্যাসিভ ভয়েস। আচ্ছা অনুবাদের ক্ষেত্রে আমরা দেখি আপাতত অনুবাদে প্যাসিভ ভয়েসের প্রয়োগটা কিভাবে হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। লেখেন ভার্ব প্লাস হয়, হলো, হবে, হচ্ছে, হয়েছিল, হতে থাকবে, হয়েছে, হয়ে থাকবে, হতে পারে, যায়, যেতে স্যার এখানে পারে। হতের পরে কি লিখছেন? 2 কই নাম্বার। হতে থাকবে।
শেষেরগুলো কি স্যার? হতে পারে, তারপরে হতে পারে, যায়, যেতে পারে। স্যার দেখেন, ইত্যাদি থাকলে ইংরেজি করার সময় সাধারণত প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অনুসরণ করতে হয়। ইত্যাদি থাকলে ইংরেজি করার সময় সাধারণত প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অনুসরণ করতে হয়। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অনুসরণ করতে হয়। লিখেছেন? জি স্যার। স্যার আচ্ছা, একটা এক্সাম্পল দেখেন। বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। লিখেন। The book is published recently. লিখেছেন? এখানে কি আছে লাস্টে? হয়েছে। তা যদি এরকম হয়েছে থাকে সেক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস করব, এটা মাথায় রাখতে হবে। প্রকাশিত হয়েছে, কি প্রকাশিত Has হচ্ছে? been. বইটি। বই তাহলে দিস বুক বা দ্য বুক Has been published প্রকাশিত হয়েছে, হ্যাজ বিন পাবলিশড Published recently. recently. রিসেন্টলি। দেখেন, বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। জি স্যার। স্যার বুঝেছি। তার মানে আমরা প্যাসিভ ভয়েস কখন ব্যবহার করব এটা লিখালাম। আচ্ছা, প্যাসিভ ভয়েসের মধ্যে আমাদের একটা বাক্য মনে হয় বাদ গিয়েছিল। এটা আমাদের এর আগের নোটের একটা এক্সাম্পল, এটা আমি মনে করিনি, করেছিলাম এক্সাম্পলটা 10 নাম্বারটা। না না স্যার। স্যার। না স্যার। আচ্ছা, এটা এর আগের নোটের, তাহলে এর আগের নোটে যদি জায়গা থাকে একটা বাক্য একটু লিখে রাখেন, তাহলে এটা প্র্যাকটিস আর কি। বাক্যটা লিখে রাখেন। মানে স্যার 7 নম্বর নোট? এটা 6 নম্বরের না, হ্যাঁ, নোট দেয়ারের 7। না? নোট 7, হ্যাঁ নোট 7-এর না, দেয়ারের না। স্যার রয়েছেন। স্যার আমরা তো এখন নোট 7ই করছি। না, এখন নোট 8 আপু। স্যার এখন নোট 8 চলছে। তার মানে প্যাসিভ ভয়েসের যেটা, এটা নোট 8। জি। মানে এটা হচ্ছে আমরা নোট 7 করছি, নোট 6 আর কি, 6 এটা। হ্যাঁ স্যার, দেয়ার আর 6 দেয়ার আর দেয়ারে, মেনি হ্যাঁ দেয়ারে, প্যারেন্টস। দেয়ারে। এটা কি স্যার লিখেন। স্যার? হ্যাঁ, নোট 6-এর একটা বাক্য আমি দেখি নাই, যে খেয়াল করিনি এটা। তুলো হলে একটু বললেন। স্যার হয়েছে। আচ্ছা, না স্যার, এখন হয় না স্যার। আচ্ছা লিখেন। লিখেছেন? জি স্যার। আচ্ছা, দেখেন, প্রথম হচ্ছে আমরা একটু করে অনুবাদ করব। অনেক বাবা মা রয়েছেন। দেয়ার আছেন আর এই মেনি থাকা না থাকা অর্থে আমরা কি ব্যবহার করি? ইন্টারোগেটরি Sir, দেয়ার। there, sir. There. তাহলে দেয়ার আর মেনি প্যারেন্টস। Many parents. প্যারেন্টস আচ্ছা, কমা এরপরে কি আছে? স্যার কমা যারা তাদের শিশুদের প্রতিভা বিকাশের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে আদৌ সচেতন নন। আমাদের ভার্বটা হচ্ছে Sir, আদৌ সচেতন নন। তা কারা আদৌ সচেতন নন? এই যে যারা।
এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, মানে বাবা মারা। 1 2। এরপর আপনারা কিভাবে করবেন, পিছন থেকে খালি সামনের দিকে আসবেন। তৈরি করতে এটা দিবেন 3, অনুকূল পরিবেশ এটা দিবেন 4, প্রতিভা বিকাশের জন্য এটা দিবেন 5, তাদের শিশুদের এটা দিবেন 6। মানে পিছন থেকে সামনে খালি আগায় আসবেন। এটা ওই যে ওরকম নোট 9 দ্রষ্টব্য লিখে রাখেন যে কেন পিছন থেকে সামনে আগায় আমরা আসবো। নোট 9 আমি করাবো। দেখেছেন? জি স্যার। জি স্যার। দেয়ার আর মেনি প্যারেন্টস, যারা, যারা ইংলিশ হচ্ছে হু, রিলেটেড those who রিলেটেড হু, যারা হু আদৌ সচেতন নন, ইংলিশ কি হবে বলেন দেখি? Sincere at all. Don't Who are not concern. Awareness. sincere at all. Not concerned at all. Who Sincere at are all. not Not concerned concerned at all. or Yes, sir. conscious, The sincere. sincere হতে পারে। at all। তৈরি করতে, To create. ইংলিশ কি? To টু create. ক্রিয়েট। To create. অনুকূল পরিবেশ, ইংলিশ কি? Favorable. Environment. ফেভারেবল পরিবেশ হচ্ছে Surrounding. কন্ডিশন। Surrounding. হ্যাঁ দিতে পারেন, টু ক্রিয়েট Condition. ফেভারেবল কন্ডিশন বা সারাউন্ডিং। প্রতিভা বিকাশের জন্য, ফর In order to develop. বা ইন অর্ডার টু। Develop. প্রতিভা বিকাশ ইংলিশ কি? Develop the talent of their children. ফর ডেভেলপিং Progress. প্রতিভা। প্রতিভা ইংলিশ কি? Merit. Talent. Talent. মেরিট অথবা ট্যালেন্ট। তার শিশুদের, অফ Of দেয়ার চিলড্রেন। দেখেন, বুঝতে পেরেছেন অনুবাদটা কিভাবে করেছে? জি স্যার। বড় বাক্য, কিন্তু বাক্য কিন্তু ছোট না, এই বাক্যটা অনেক ভালোই বড়। এখানে টাইপ করা আছে দেখে বাক্যটা একটু ছোট লাগছে, তো বাক্যটা কিন্তু ভালোই বড়। বড় বাক্যের অনুবাদ খুবই ইজি, আমরা যদি ভেঙে ভেঙে অনুবাদ করতে পারি। আচ্ছা, স্যার এখানে ট্যালেন্টস হবে না, ট্যালেন্ট? হ্যাঁ ট্যালেন্ট দিতে পারেন, তো পড়েছিলাম সেটা। আচ্ছা, কত নম্বর নোটে ছিলাম আমরা? 8. 8 number. Note 8. Passive তাহলে voice. এবার এই বাক্যটা লিখেন, এই বছরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। এটা কি স্যার 8 নাম্বারের? জি জি, হ্যাঁ, 8 নম্বরে। বছরে হবে না, এবছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। এটা যখন বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর সময় বাংলাদেশ ব্যাংকে আসছিল এই অনুবাদটা। লিখেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে হয়েছে, আমাদের এখানে ভার্বটা কি? উদযাপিত হয়েছে। এটা কত হচ্ছে? 2। কি উদযাপিত হয়েছে? স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। কবে উদযাপিত হয়েছে? এবছরে। তাহলে শুরুতে কোনটা অনুবাদ করবো বলেন দেখি? In this year. এবছরে, দিস ইয়ার। কমা দিতে হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, Golden Jubilee of Independence. দ্য গোল্ডেন জুবিলি অফ ইন্ডিপেন্ডেন্স। উদযাপিত হয়েছে কি হবে? Has been celebrated. হ্যাজ Has বিন been observed. সেলিব্রেটেড। Observed. হ্যাঁ অবজার্ভ দিতে পারে, হ্যাজ বিন অবজার্ভড। বুঝতে পেরেছেন? জি স্যার। আরেকটা বাক্য লিখেন, রাস্তাটি পুনর্নির্মিত হচ্ছে। লেখেন, রাস্তাটি পুনর্নির্মিত হচ্ছে। The road is being reconstructed. হচ্ছে কি হচ্ছে? পুনর্নির্মিত হচ্ছে, এটা হচ্ছে 2। কি পুনর্নির্মিত হচ্ছে? রাস্তাটি। 1
দ্য রোড হচ্ছে আছে তার মানে কি কন্টিনিউয়াস টেন্স ইজ বিং ইজ কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব বিং আসে ইজ বিং পুনর্নির্মিত রিকনস্ট্রাক্টেড হচ্ছে রিকনস্ট্রাক্টেড রিপেয়ার্ড বা রিকনস্ট্রাক্টেড কোনো সমস্যা নেই। তাহলে রিপেয়ার তো মেরামতের ক্ষেত্রে ইউজ হয় না? হ্যাঁ এটা তো মেরামতি পুনর্নির্মিত হচ্ছে মানে মেরামত হচ্ছে রিপেয়ার্ড রিকনস্ট্রাক্টেড কোনো সমস্যা নেই আমার এখানে জায়গা কম দেখে আমি রিপেয়ার্ড লিখেছি বুঝতে পেরেছেন? আর স্যার যদি জি মানে স্যার। রাস্তার বদলে কোনো দালান কোটা কোনো রুমে আমরা তখন রিনোভেট দিতে পারতাম দালানের ক্ষেত্রে হ্যাঁ কিংবা হ্যাঁ রেনোভেটেড রাস্তার ক্ষেত্রেও রেনোভেটেড দেওয়া যায় কোনো সমস্যা নেই বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা এ বাক্যটার এবার অনুবাদ করেন। দাম্পত্য জীবন ও সংসার ধর্মকে সার্বিক সুরক্ষা দিতেই বিবাহ প্রথার সৃষ্টি হয়েছে। প্যাসিভ ভয়েসে সাবজেক্ট কিভাবে পাওয়া যায় বলেন দেখি। হয়েছে, হবে, শুরু থাকবে। প্যাসিভ ভয়েসে সাবজেক্ট আইডেন্টিফাই করে কিভাবে? কি দিয়ে প্রশ্ন করলি মনে হয়? জি আচ্ছা তুলো হয়েছে। জি স্যার আচ্ছা আমাদের ভার্ব কোনটা? হয়েছে সৃষ্টি হয়েছে সৃষ্টি হচ্ছে দুই তাহলে কি সৃষ্টি হয়েছে? বিবাহ প্রথা বিবাহ প্রথা। আমার ভার্ব হচ্ছে বিবাহ প্রথার। কেন সৃষ্টি হয়েছে? দাম্পত্য জীবন ও সংসার ধর্মকে সুরক্ষা দিতে। সার্বিক সার্বিক সুরক্ষা সুরক্ষা দিতে কোনটাকে সার্বিক সুরক্ষা দিবে? দাম্পত্য জীবন ও সংসার ধর্ম। তাহলে শেষ। বিবাহ প্রথা ইংলিশ কি? ম্যারেজ পলিসি সিস্টেম অফ দ্য কাস্টম বা দ্য সিস্টেম অফ ম্যারেজ। সৃষ্টি হয়েছে ইংলিশে কি? ওয়াজ হ্যাজ ডিসকভার্ড বিন has been created or was ক্রিয়েটেড হবে কেন? has been created স্যার ডিসকভার্ড দিলে discovered না এটা কি discover মানে আগের থেকে ছিল এটা আবার পাওয়া পেয়েছে মানে অনুসন্ধান হয়েছে এটা তো তৈরি 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 ইংলিশ হচ্ছে ক্রিয়েট সৃষ্টি ইংলিশ ক্রিয়েট আর অনুসন্ধান এটা ইংলিশ হচ্ছে ডিসকভার্ড মানে যেটা আগের থেকেই ছিল এটা জাস্ট আমরা খুঁজে পেয়েছি এটাকে বলে ডিসকভার্ড এটা তো বিয়ের প্রথা আগে ছিল না এটা সৃষ্টি হয়েছে The custom of marriage has been created. সার্বিক সুরক্ষা দিতে ইংলিশ কি? টু গিভ অথবা টু প্রোভাইড দিতে টু প্রোভাইড সার্বিক সুরক্ষা সার্বিক ইংলিশ হচ্ছে ওভারঅল সিকিউরিটি সুরক্ষা ইংলিশ কি? প্রোটেকশন। স্যার আমরা যে ওভারঅলটা ভুলে যাই তাহলে কমপ্লিট সিকিউরিটি হ্যাঁ দিতে পারেন টু গিভ কমপ্লিট সিকিউরিটি কোনো সমস্যা নেই। দাম্পত্য জীবন ও সংসার ধর্ম কি ইংলিশ কি হবে? কনজুগাল কনজুগাল লাইফ। ভেরি গুড দাম্পত্য জীবন ইংলিশ কনজুগাল লাইফ। কনজুগাল লাইফ। অ্যান্সার কনজুগাল তো জীবনে শুনি নাই স্যার কি ম্যারিটাল দিবেন? দিলে হবে না? তাহলে দিবেন নিউপিটাল। স্যার ব্রাইডাল ওভারঅল স্যার প্রোটেকশন টু হবে না? হ্যাঁ টু স্যার এটা তো আরো শুনি নাই নিউপিটাল শুনি নাই তাহলে দিবেন ম্যারিড। স্যার এটা না ব্রাইডাল স্যার ব্রাইডাল ব্রাইডাল না ওইটা না ম্যারিড। দাম্পত্য জীবন ইংলিশ কি? ম্যারিড লাইফ। সংসার ধর্ম এন্ড ও হচ্ছে এন্ড সংসার ধর্ম ইংলিশ কি? সংসার ইংলিশ কি? স্যার সংসার ইংলিশ কি এটা তো জীবনে শুনি নাই তো সংসার ইংলিশ শুনে নাই তো পরিবার ফ্যামিলি ইংলিশ লাইফ তো বলা সংসার যায় কি? ফ্যামিলি লাইফ। ফ্যামিলি খালি ফ্যামিলি শেষ
সংসারের ইংলিশ যদি খুঁজে বের করতে চান তাহলে আর অনুবাদ করা যাবে না। সংসার মানে হচ্ছে পরিবার। The custom of marriage has been created to provide overall protection to conjugal অথবা nuptial অথবা married life and family. লিখেছেন? জি স্যার। জি জি স্যার স্যার। লিখেছি। আর দেখে দেন নাই, তাহলে নোট 9 লিখেন। নোট 9। আমি দেখা যাচ্ছে বোর্ড? জি স্যার। জি স্যার। লেখেন উপরের নোটগুলো বিশেষত নোট 2 প্রযোজ্য না হলে। স্যার বুঝিনি, আরেকবার বলবেন? লেখেন উপরের নোটগুলো। এটা কি নোট 9 নাকি আলাদা করে নোট লিখে 9, রাখবো? এটা নোট 9। লেখেন উপরের নোটগুলো বিশেষত নোট 2 প্রযোজ্য না হলে নোট 9 ব্যবহার করব। বিশেষত নোট 2 প্রযোজ্য না হলে নোট 9 ব্যবহার করব। জি স্যার। আচ্ছা লেখেন একটা এক্সাম্পল লিখেন। বাংলাদেশ ব্যাংক 2012 সালের প্রথম 2টা লাইন লক্ষ্য করি। লিখেন বাংলাদেশ ব্যাংক 2012 সালের প্রথম 2টি লাইন লক্ষ্য করি। বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক 2012 সালের প্রথম 2টি লাইন লক্ষ্য করি। বাংলাদেশ ব্যাংক 2012 সালে যে পরীক্ষাটা হয়েছিল ওই পরীক্ষায় যে অনুবাদ আছে ওই অনুবাদের 2টা লাইন লিখে দেখাচ্ছি। ভাই কিছু তো দেখতে পাচ্ছি না। কিছু দেখা যাচ্ছে না। এটা আমি লিখছি, দেখা যাবে কি। লেখেন সুন্দরবন সংলগ্ন জেলাগুলোর জলজ ঝোপঝাড় বহুল বিল ঝিল হাওর সহ যে কোনো জলাশয়ে দেখা যেতে পারে এ পাখিটি। লিখেন লিখেছি। জি স্যার লিখেছি। লাস্টটা কি স্যার? লাস্টটা স্যার? এ পাখিটি, এ পাখিটি। দ্বিতীয় লাইনটা লেখেন ফকিরহাট বাগেরহাট চিতলমারী সহ বাগেরহাট সদর
উপজেলার জোড়া উত্তর হাওরের ইতিহাস বন স্যার জোড়া পরে কি লিখছেন? এটা উত্তর জোড়া হাওরের। উত্তর হাওরের জোড়া উত্তর হাওরের বাগেরহাট সদরের পরে ওটা উপজেলার। উপজেলার জোড়া উত্তর হাওরের ও হাওরের স্যার এটা কি? ইতিহাস ইতিহাস। এটা কি ফেনী হুগলা স্যার এটা? নলখাগড়া? হুগলা স্যার, ফেনী নলখাগড়া, হুগলা। এরপর হোগলা, এরপরে কেনি হোগলা, এরপরে হাজীবন সহ। স্যার নামই শুনে ইংলিশ করবো কেমনে? এটাই তো। স্যার হাডি কি? হাজীবন। হাজীবন সহ। এটা কি বল না বন? বন বন হাজীবন সহ। এদের দেখা মেলে। উত্তর হাওড়ার পরে কি স্যার? কোনটা উত্তর হাওরের পর? উত্তর ইতিহাস। হাওরের ইতিহাস। ইতিহাস। ইতিহাস ইতিহাস ঘাস। স্যার ইতিহাস ঘাস। ঘাস কি এটা একটা ঘাসের নাম? হ্যাঁ। তারপরে স্যার বনের পরে? নলখাগড়া নলখাগড়া, এরপর হচ্ছে হোগলা, এরপর হচ্ছে কেনি হোগলা, এরপর হচ্ছে হাজীবন সহ অন্যান্য জলজ ঝোপঝাড়ে এদের দেখা মেলে। জি স্যার লেখা হইলো লিখেছি। বললেন। স্যার কি মনে এগুলোকে হয় সবই সোজা? ঘাস। সহজ না কঠিন কি মনে হয় স্যার বলেন এটা দেখি? সহজ না স্যার, কারণ ওয়ার্ড গুলো তো চিনি না স্যার, কি লিখবো এগুলো ইংলিশ? এটাই, এর জন্যই হচ্ছে নোট 9 হচ্ছে অন্য কোনো নোট কাজে না আসলে নোট 9 হচ্ছে আমাদেরকে রক্ষা করবে। নোট 9 জিনিসটা কি দেখেন, লিখেন স্যার এবার একটু প্রথম লাইনের একদম কর্নারের শব্দটা কি? ওই যে পাখিটি ফকিরহাট বাগেরহাট, এটার ওই লাইনটার সদরে, বাগের সদর তারপর উপজেলার। আচ্ছা, লিখেন একটু ফাঁকা রেখে লিখেন। লেখেন এ জাতীয় বাক্যের অনুবাদ শুরু করার পূর্বেই। লিখেন এ জাতীয় বাক্যের অনুবাদ শুরু করার পূর্বেই একসাথে লেখা যায় এমন ফ্রেজ বা শব্দগুচ্ছকে আন্ডারলাইন করে ফেলবো। একসাথে লেখা যায় এমন ফ্রেজ বা শব্দগুচ্ছকে আন্ডারলাইন করে ফেলবো। লিখেছেন? লেখা যায় এমন ফ্রেজ বা স্যার শব্দগুচ্ছকে আন্ডারলাইন করে ফেলবো। না না, জি স্যার। লিখেন এরপর সাবজেক্ট এবং মূল ভার্বের অনুবাদ লিখে, এরপর লিখেন এরপর সাবজেক্ট এবং মূল ভার্বের অনুবাদ লিখে। মূল ভার্বের অনুবাদ লিখে লিখে বাক্যের শেষ দিক থেকে
বাক্যের শেষ দিক থেকে, স্যার ক্রমান্বয়ে শুরুর দিকে, শেষ দিক থেকে ক্রমান্বয়ে শুরুর দিকে, অনুবাদ করে অগ্রসর হলে, অধিকাংশ বড় বাক্যের অনুবাদ মিলে যেতে পারে, অধিকাংশ বড় বাক্যের অনুবাদ মিলে যেতে পারে। স্যার অগ্রসর হলে পরে কি লিখাইছিলাম মনে নাই তো? অগ্রসর হলে অধিকাংশ বড় অধিকাংশ বাক্যের বড় বাক্যের অনুবাদ মিলে যেতে পারে। পারে। লিখেছেন? জি স্যার। স্যার দেখেন আরেকটি বিষয় হলো ইন্ট্রোডাক্টরি ইট বা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে কোনো বাক্যের অনুবাদ শুরু করা গেলে, ইন্ট্রোডাক্টরি ইট বা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে কোনো বাক্যের অনুবাদ শুরু করা গেলে অনুবাদটি সাধারণত শেষ দিক থেকে শুরুর দিকে অগ্রসর হয়। স্যার অনুবাদ করে গেলে অনুবাদটি সাধারণত শেষ দিক থেকে শুরুর দিকে অগ্রসর হয়ে আসে। অনুবাদটি সাধারণত শেষ দিক থেকে শুরুর দিকে আসে। বললাম আরেকটি বিষয় হলো ইন্ট্রোডাক্টরি ইট বা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে কোনো অনুবাদ শুরু করা গেলে অনুবাদটি সাধারণত শেষ দিক থেকে শুরুর দিকে আসে। লিখেছেন? জি স্যার। এই অনুবাদটা কিভাবে করব? দেখেন প্রথমে লিখেছি এই জাতীয় বাক্য অনুবাদ শুরু করার পূর্বে একসাথে লেখা যায় এমন ফ্রেজ বা শব্দগুচ্ছকে আন্ডারলাইন করে ফেলবো। দেখেন সুন্দরবন সংলগ্ন, আপনি আন্ডারলাইন করবেন, সুন্দরবন সংলগ্ন জেলাগুলোর জলজ দুইটা ঝোপঝাড় বাক্যই বহুল। একসাথে আমরা এখন ইয়া করব, অনুবাদ হ্যাঁ, করব। করতেছি তো একসাথে, আপনি যেটা বলতেছি করেন, একসাথে লেখা যায় এমন বাক্যগুলো আন্ডারলাইন করে ফেলেন। এই সুন্দরবন সংলগ্ন জেলাগুলো জলজ ঝোপঝাড় বহুল, বিল ঝিল হাওর সহ যে কোনো জলাশয়ে দেখা যেতে পারে এই পাখিটি, আপনি আন্ডারলাইন করে ফেলবেন। বুঝতে পারছেন? জি স্যার। আন্ডারলাইন করার স্পেশাল কোনো টেকনিক নাই। পরেরটা আপনারা বলেন তো কটুক থেকে কটুক আন্ডারলাইন করব, আপনারা নিজেরাই পারবেন, বলেন। ফকিরহাট, বাগেরহাট, আচ্ছা চিলমারি সহ বাগেরহাট সদর পর্যন্ত, চিতলমারি মানে সহ, ফকিরহাট বাগেরহাট চিতলমারি সহ, সহ তারপরে বাগেরহাট বাগেরহাট সদর সদর উপজেলার, উপজেলার এরপরে জোড়া উত্তর হাওরের, এরপরে অতিঘাস নলখাগড়া হোগলা কেনি হোগলা হাজীবন সহ, এরপরে অন্যান্য জলজ জলজ ঝোপঝাড়ে এদের এদের দেখা মেলে। মেলে। এই আন্ডারলাইন করা স্পেশাল কোন টেকনিক না, এটা খুবই ইজি, যে কেউ পারবেন আন্ডারলাইন করতে। আন্ডারলাইন করা কোনো ব্যাপার না। প্রথমে কি করবো তাহলে আন্ডারলাইন করে ফেলবো। আন্ডারলাইন করে থাকার পর সাবজেক্ট এবং ভার্বটা আইডেন্টিফাই করবো। প্রথম বাক্যে সাবজেক্ট কোনটা বলেন তো? এই পাখিটি ভার্ব কোনটা? দেখা যেতে পারে। সাবজেক্ট এবং ভার্ব লিখে পরে পিছন থেকে সামনে লিখে আন্ডার খালি দাগে আসবো। 3, এটা দিব 4, 4, এটা দিব 5, এটা দিব 6, এটা দিব 7, শেষ। এবার হচ্ছে অনুবাদ করব। এ পাখিটি, এই পাখিটির অনুবাদ কি বলেন তো? দিস বার্ড লেখেন দিস বার্ড, দিস বার্ড ক্যান বি সিন। দেখা যেতে পারে, ক্যান বি সিন। যে কোনো জলাশয় ইংলিশ কি হবে? यानी আমি বলি এট আসবে, এট আসবে। যে জলাশয়ে এ বিভক্তি আছে, বিভক্তি থাকলে ইংলিশে প্রিপজিশন আসবে এট। যেহেতু কোনো নির্দিষ্ট স্থান থাকলে এট আসে, এট।
ওয়াটার any water body জলাশয়। এরপর আছে বিল ঝিল হাওর সহ। সহ ইংলিশ হচ্ছে ইনক্লুডিং। ইনক্লুডিং বিল ইনক্লুডিং ইংলিশ কি? বিল বিল ইংলিশ কি? জানি না। বিলেই তো দেওয়া আছে স্যার। বিল ইংলিশ বিল, বিল BILE ইংলিশ তো বিল, বিল। হাওর ইংলিশ হাওর। এগুলা কি ক্যাপিটাল লেটার হবে? অবশ্যই। ওটা কি কমা দিয়েছেন বিলের পরে? না না, হাইফেন দিছি, হাইফেন আছে, হাইফেন দিছি। বুঝতে পারছেন কিভাবে অনুবাদ করেছে? জি স্যার। আপনি যদি বিলের আলাদাভাবে অনুবাদ, ঝিলের আলাদা অনুবাদ, হাওরের আলাদা অনুবাদ করতে চান, তাহলে আর অনুবাদ হবে না। আর বাংলা থেকে যখন সরাসরি ইংলিশ অনুবাদ করবেন, তখন এগুলো ক্যাপিটাল লেটার দিতে হয়, এটা সিস্টেম। বুঝতে পেরেছেন? জি স্যার। এরপর হচ্ছে জলজ ঝোপঝাড় বহুল। এটা ইংলিশ কি? বহুল ইংলিশ হচ্ছে ফুল অফ। জলজ ঝোপঝাড় ফুল অফ। জলজ ইংলিশ হচ্ছে বলেন কি? ওয়াটার ওয়াটারি। ওয়াটার থেকে ওয়াটারি। ওয়াটারি অ্যাকচুয়াল ইংলিশ হচ্ছে অ্যাকুয়াটিক। ঝোপঝাড় ইংলিশ বুশেস। স্যার লাইনটা কি দাঁড়াচ্ছে বুঝতে পারছি না। বিল ঝিল হাওর তারপর কি? At any water body including bill ঝিল হাওর full of watery bushes. ওয়াটারে তারপরে কি লিখছেন? bushes অ্যাকুয়েটিক লিখেছে। ও অ্যাকুয়াটিক। যদি ওয়াটারি ইংলিশটা, জলজ ইংলিশ হচ্ছে অ্যাকুয়াটিক, জলজ প্রাণী অ্যাকুয়াটিক অ্যানিমাল বলা হয়। জেলাগুলোর ইংলিশ কি? The list of the districts. অফ দা ডিস্ট্রিক্ট। সুন্দরবন সংলগ্ন ইংলিশ কি? Adjacent to the সুন্দরবন। ভেরি গুড। অ্যাডজেসেন্ট। স্যার অ্যাডজেসেন্ট পারি না, তাহলে ক্লোজ টু সুন্দরবন। অ্যাকুয়াটিক বুশেস নিয়ার টু না স্যার? সুন্দরবন। বা নেয়ার হবে না? হ্যাঁ, ক্লোজ নেয়ার এগুলো তো একই। দেখেন তো কি করলাম। দিস বার্ড ক্যান বি সিন at any water body including বিল ঝিল হাওর full of watery bushes of the districts close to সুন্দরবন। বুঝতে পেরেছেন? আর সুন্দরবন কি দা হবে? হ্যাঁ, দা সুন্দরবনস, মানে অ্যাকচুয়ালি লিখতে তো সুন্দরবন আগে দা হবে, দা সুন্দরবনস বলে। আচ্ছা, পরের বাক্যটা অনুবাদ করি। সাবজেক্ট কোনটা? এদের। দেখা মেলে ভার্ব। ভার্ব হচ্ছে দেখা মেলে। যেহেতু দেখা মেলে, কার দেখা মেলে? এদের। 1 আর 2 পাইলাম। এরপরে এটাকে করবেন 3, এটাকে করবেন 4, এটা 5, এটা 6, এটা 7। খালি পিছন থেকে সামনে অগ্রসর হবেন, তাইলেই হবে। তাহলে এদের ইংলিশ কি? দে। বলেন, আপনারাই বলেন, এদের ইংলিশ কি? বলেন। স্যার দিস। দে আর সিন। দেয়ার। দে আর দে সিন। এদের দে দেখা আর মেলে। সিন। অন্যান্য জলজ ঝোপঝাড় ইংলিশ কি হবে? স্যার শুরুতে কি বলছেন? আদার ওয়াটারি দে আর সিন। দে এদের দেখা মেলে। আর আদার সিন অ্যাকুয়াটিক বুশেস। একটা প্রিপোজিশন লাগবে তো, এট। অ্যাট এট অন্যান্য অন্যান্য ইংলিশ কি? ইংলিশটা আদার। অন্যান্য অ্যানাদার অ্যানাদার এট আদার, অ্যানাদার না, আদার। জলজ ইংলিশ কি? ওয়াটারি। ঝোপঝাড় ইংলিশ ওয়াটারি কি? বুশেস। বুশেস। এরপর হচ্ছে সহ। সহ ইংলিশ কি? ইনক্লুডিং ইনক্লুডিং। ইনক্লুডিং কি হবে? অতিঘাস, বন্যল খাগড়া, এগুলো ইংলিশ কি? অতিঘাস ইংলিশ অধিঘাস। অতিঘাস, বন, নলখাগড়া।
হোগলা। হোগলা ইংলিশ কি? হোগলা। কেনে হোগলা ইংলিশ কি? স্যার কেনে বর্ণল হোগলা। ঘাগরা এটা কি একই ওয়ার্ড মানে একসাথে হবে? লেখেন না, একভাবে লিখলে হয়েছে। আজীবন। আজীবন ইংলিশ কি বলেন? লাইফ টাইম। আজীবন। আজীবন বলি নাই, আজীবন। দেখেন, বুঝতে পারছেন কিনা? ঘাসের নাম। যেটা মন চায়, আমি জানি না ঘাস নাকি গাছ। জি স্যার, এটা হবে। ঘাস। লিখেছেন? জি স্যার। এরপর আছে জোড়া উত্তর হাওরের। জোড়া উত্তর হাওরের ইংলিশ কি হবে? বলেন। পেয়ার অফ কি? কি পেয়ার অফ হাওরের? এই যে রয়ের জন্য অফ আসবে, অফ। জোড়া ইংলিশ জোড়া। উত্তর ইংলিশ নর্থ। হাওর ইংলিশ হাওর। অফ জোড়া নর্থ হাওর। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার অর্ধেক তো লাস্ট বাংলা একটু লিখে দিলাম। বুঝায় বলেন। অফ জোড়া নর্থ হাওর বললাম তো। তো এটা কি ক্যাপিটালই হবে? কোনটা ক্যাপিটাল হবে কিনা? তো জোড়া নর্থ হাউস। হ্যাঁ, এটা একটা নাম না? আচ্ছা। বাগেরহাট সদর উপজেলার কি হবে? অফ বাগেরহাট সদর উপজেলা। এরপরে কি আছে? ফকিরহাট, বাগেরহাট, চিতলমারি সহ। তাহলে কি হবে? ইনক্লুডিং কি হবে বলেন? ইনক্লুডিং ফকিরহাট, ইনক্লুডিং বাগেরহাট, এরপরে চিলমারি। ফকিরহাট, বাগেরহাট, চিতলমারি ইংলিশ কি বলেন? ওই ফকিরহাট, বাগেরহাট, চিলমারি। স্যার হ্যাঁ, তাহলে ইনক্লুডিং। ইনক্লুডিং ফকিরহাট, বাগেরহাট, চিতলমারি। শেষ। লিখেন। নামগুলা কি সিরিয়ালি লিখতে হবে নাকি আলাদাও দেওয়া যাবে মানে আগে পরে? সিরিয়ালি লেখেন, আলাদা দেওয়ার দরকার কি আপনার? কমা দিয়ে লিখতে হবে, কমা দিয়ে। স্যার এটা কি একটা একটু বলবেন স্যার? কোনটা? শেষেরটা স্যার। এই যে ট্রান্সলেট গুলো স্যার। কি বলবো? এখানে স্যার লাস্ট লাইনটা বলতে বলতে মানে পুরা বাক্যটা বলবো? লাস্ট সেন্টেন্সটা জি পুরাটা স্যার। বলবো? জি স্যার। আচ্ছা। দে আর সিন at other aquatic bushes including অতিঘাস, বন নলখাগড়া, হোগলা, কেনি হোগলা and হাজীবন of জোড়া নর্থ হাওর of বাগেরহাট সদর উপজেলা along with ফকিরহাট, বাগেরহাট, চিতলমারি। বুঝতে পেরেছেন? জি স্যার। কঠিন লাগছে স্যার নাকি ইজি লাস্টে বলেন কি দেখি? বলছেন স্যার? সহজ। কেটে গেছে, বুঝতে পারিনি। ইনক্লুডিং ফকিরহাট। ইনক্লুডিং ফকিরহাট, বাগেরহাট, চিতলমারি। ওকে। বলেন দেখি, বাক্যটা কি কঠিন নাকি ইজি? ইজি। সবার থেকে শুনতে চাই, বাকিরাও একটু বলেন। স্যার একটু কঠিন আছে। জি স্যার একটু কঠিন, তবে পারবো। এটা যদি আমি না দেখাইতাম, আপনারা মনে করেন এটা বাক্যটা অনুবাদ করতে পারতেন না। স্যার আমি তো স্যার ওই ওয়ার্ড টু ওয়ার্ড নলখাগড়া তো ট্রান্সলেট স্যার, তাও পারতাম না আচ্ছা, স্যার। আপনাদের মাথায় মনে করেন মানে আজগুবি বুদ্ধি ঘুরতো যে ওয়ার্ডের তো অনুবাদ পারি না, অনুবাদ কেমনে করব? হোগলা ইংলিশ স্যার ওয়ার্ড বাংলিশ ছিল ভাবে স্যার। যে লেখা যাবে স্যার, বুঝতে পারিনি তো স্যার, এর আমরা জন্যই আসলে তো অনুবাদ করতাম। এর জন্যই তো ক্লাস। এটা যে যারা বাংলাদেশ ব্যাংকে অনুবাদ করতে গেছিল পরীক্ষার সময়, তাদের কি অবস্থা হয়েছে বুঝেন? অনুবাদে তখন স্যার ছিল এরকম 30 আসলে তো মার্ক। স্যার অ্যান্সারই মনে করতে পারতাম। এরকম আসলে তো এখন মনে করেন যে হ্যাঁ, অনুবাদ কি করবেন? অনুবাদে সময় নষ্ট করলে তো শেষ পরীক্ষা। একটা অনুবাদেই দেখা যেত পরীক্ষা জি শেষ স্যার, হয়ে গেছে। একটার পিছে পড়ে থাকলে বাকিটা টাইম পাবো না। তো এর জন্য ব্যাপারটা খুবই ইজি। আমি যেভাবে নোট 9টা দেখালাম, এই নোট 9টা প্র্যাকটিস করবেন। নোট একটা না হইলে আরেকটা হবে, একটা না হইলে আরেকটা হবে। সাবজেক্ট না থাকলে সাবজেক্ট আনবেন।
ইট আনবেন, দেয়ার আনবেন, ভার্ব না থাকলে টু বি ভার্ব আনবেন, সামনে থেকে অনুবাদ না হলে পিছন থেকে অনুবাদ করবেন। মোটামুটি সব ধরন আমি দেখাই দিছি। এবার হচ্ছে আপনাদের প্র্যাকটিসের পালা, প্র্যাকটিস করবেন। বুঝতে জি পেরেছেন? স্যার। জি জি স্যার। স্যার, এখানে ইট আর এরপর দেয়ারের আগে ইন্ট্রোডাক্টরি বললেন কেন স্যার? মানে ইট মানে দেয়ার বললেই তো হতো স্যার। শুরু হয় দেয়ার দিয়ে, অনেক সময় সবসময় কি দেয়ার বাক্যের শুরুতে থাকে? না না স্যার, আচ্ছা এই জন্য। এর জি জন্য স্যার। এর জন্য ইন্ট্রোডাক্টরি দেয়ার বলেছে। মানে শুরুতে যে দেয়ার থাকবে ওইটাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে পরবর্তী ক্লাসে আমরা ইংরেজি থেকে সরি বাংলা থেকে ইংরেজি করব। ওইটা একটা ক্লাসে হয়ে যাবে। ওই ক্লাসে 5টা নোট দিব। স্যার এরপরে আমরা যে ইয়ে দ্রষ্টব্য গুলা রাখলাম এগুলা তো আলোচনা করলেন। ওই যে দ্রষ্টব্যটা দেখেন, নোট নাম্বার 9, কেন পিছন থেকে সামনে আসলাম। আমি বললাম না, ওই যে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে বাক্য শুরু করলে পিছন থেকে সামনে অনুবাদ করলে মিলে যায়, এটাই তো দ্রষ্টব্য। ও আচ্ছা, স্যার হ্যাঁ পেপার বুঝতে পেরেছি। ট্রান্সলেশন এত কঠিন লাগে কেন? এই ট্রান্সলেশন পেপার ট্রান্সলেশন মানে এডিটোরিয়াল। ওই কঠিন কঠিন লাগবে কেন? এই যেভাবে চেষ্টা করে দেখেন, আমি যেভাবে নোট নটা দেখালাম, চেষ্টা করে দেখেন। এরপরে না পারলে আমি একদিন দেখাই দিব না, যদি ক্লাস দেয় আর কি। তো এরপর হচ্ছে বঙ্গানুবাদের একটা স্যার ক্লাস আপনি আছে, নিলে ওইটা দিবে স্যার। ওইটা 5টা আছে। ওইটা 5টা দেখাই দিব। স্যার এরপরে আপনি ফোকাস আমাদের সাধারণ জ্ঞান নিবেন না স্যার? আমরা সাধারণ জ্ঞানে অনেক পিছিয়ে গেছি জি স্যার, মাত্র 4টা লেকচার হয়েছে। স্যার। এই মাসেও নেই ক্লাস, মানে ইংলিশটা তাও স্যার আপনার জন্য অনেকটা এগিয়েছি, কিন্তু সাধারণ জ্ঞানের অবস্থা খুবই খারাপ স্যার। আপনি না নিলে আসলে অনেক পিছিয়ে যাব আচ্ছা, আমি আমরা। যে আজকে বাসা থেকে আপনাদের ক্লাস নিয়েছি, আপনাদের কি খুব বেশি সমস্যা হয়েছে? কোনো না না সমস্যা স্যার, নেই কোনো স্যার, স্যার আপনি আমরা সমস্যা তো সামনে নেই আগেই স্যার। ক্লাস আপনি নিয়েছেন স্যার, আমাদেরকে তাও আপনি নিয়েন। সাধারণ জ্ঞানটা এভাবে নিয়ে নেন স্যার, বাসায় আমাদের তো বসেই নেন, আমাদের কোনো মানে মনে সমস্যা নেই। করেন একটু হয়তো মাঝে মাঝে নেট সমস্যা, তবে নেটের তো পরে দিয়ে কোনো সমস্যা করে নেই। জি স্যার, আমি একটু কারেন্ট ভাবে ওয়াইফাই নেন স্যার, এটা সমস্যা নেই স্যার স্যার। আমরা অ্যাডজাস্ট করে নেবো, এটা স্যার কোনো সমস্যা স্যার নেই। আপনার মধ্যে এত গুছিয়ে টু দি পয়েন্ট স্যার সবাই পড়ায় না, আমাদের জন্য খুব হেল্পফুল। আর সাধারণ জ্ঞান স্যার আসলে এত হিউজ একটা সিলেবাস, এটা স্যার আপনার মতো করে মানে গুছিয়ে না আচ্ছা, পড়ালে আমরা আসলে আপনারা এটা একটু মানে আমি তো আমার ক্লাস আপাতত যেহেতু 15 তারিখের আগে, 15 তারিখের পর তো আসলে আমি এক্সাক্ট বলতে পারছি স্যার না। আপাতত তো আমার আপনি এর জন্য ওই তখন ওই 5-7 দিন আপনার তো অন্যান্য সাবজেক্ট আছে, ওইগুলো একটু করবেন। এরপরে আমি আগে জয়েনিং করার পর আমি বুঝতে পারবো যে আসলে কি অবস্থা, তখন আমি কোচিং কে জানাবো। যদি এই ক্লাস না সম্ভব হয় তাহলে তো আমি বলবো যে ক্লাস নিতে পারবো, বা যদি গিয়ে সম্ভব না হয়, যদি কারণ আমার তো আর সারাদিন তো আর অফিস থাকবে না, এটা তো খুব স্বাভাবিক। রাতে তো আর আমার অফিস থাকবে না, যাই জি হোক। স্যার। রাতে তো ক্লাসগুলো নিতে পারবো। তো যদি মানে পরে আপনি যদি স্যার বাসা থেকে নেন, তাহলে আমরা জি তো স্যার, স্যার আপনি ক্লাস ওভাবে নিলেই বলতে হবে স্যার। পারি যে আমরা বাসা থেকে, মানে আপনি বাসা থেকে ক্লাস নিলে আমাদের কোনো সমস্যা নেই, এটা স্যার তাহলে আমরা স্যারকে বলবো। আচ্ছা, জি জি, স্যারকে বললেন কোনো সমস্যা নাই, তাহলে আমি ইনশাল্লাহ নিবো, কোনো সমস্যা নাই তাতে। থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটি কথা ছিল, প্রত্যেক জি, বছর যে অর্থনৈতিক সমীক্ষা যে বইটি প্রকাশিত হয় এটা কোন মাসে প্রকাশিত হয়? এটা তো প্রকাশিত হয়ে গিয়েছে, অর্থনৈতিক সমীক্ষা 2024-25 সেটা প্রকাশিত হয়ে গিয়েছে। আচ্ছা, এটা 25 ওই যে হয়ে গেছে। জি জি, এটা তো আমি আমাদের নতুন জিকে হ্যান্ডবুকে আছে, ওটা আমি আপডেট করে দিয়েছি। হ্যান্ডবুকটা কি স্যার রেডি হয়ে গেছে? হ্যান্ডবুকটা আমার সাইড থেকে রেডি হয়ে গেছে, এখন একটু মানে টাইপিং গোছানো এগুলোর কাজ করছে। এরপর থেকে দিবে। হয়তো 10 তারিখের পর পেয়ে যাবেন। স্যার আপনার কোনো কিছু পার্সোনাল স্যার নোট আছে স্যার, জিকে স্যার শর্ট? আমার তো নোট বিসিএস এর নোট, আমার তো ব্যাংকের নোট নাই। যদি স্যার শর্টকাট কিছু নোট থাকলে ভালো হতো আমাদের জন্য স্যার। না না, শর্টকাট নোট নাই। আমার নোট দেখলে মনে করেন আরো পড়তে ইচ্ছা করবে না, আমার নোট বিশাল। আমি ওইখান থেকে আপনাদের স্যার শর্টকাট করে দিই। নোটগুলা কি দেওয়া যাবে বা দিতে পারবেন আপনি? ওরা তো বিসিএস এর নোট, বললাম না, ওইগুলা নোট আমার নোট স্যার আপনারা বিসিএস তো দুই বই সামনে, বিসিএস প্রিপারেশন গতবারও নিয়েছি। আচ্ছা, সমস্যা নাই, এটা নোট পরে আপনার দেওয়া যাবে। আমার নোট আসলে খুব একটা লাভ হবে না, কারণ আমার নোটটা আর কি অনেক বড় নোট, বুঝতে পারছেন? মানে প্রয়োজনের চেয়ে অনেক বেশি লেখা। এটা প্রয়োজন নাই এত বড় নোট পড়া, আমার নোটটা অনেক বিষয় বেশি বড় ছিল। ঠিক আছে, সমস্যা নাই। পরবর্তীতে তো আবার কথা হবে। আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখি। জি জি স্যার, স্যার। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু ইংলিশের আলাইকুম। মতো স্যার আসসালামু সাধারণ আলাইকুম স্যার। জ্ঞানেরও এরকম নোট থাকলে ভালো হয় আর কি স্যার আপনার। জি জি, দিয়ে দেবো না, কোনো সমস্যা নেই। জি স্যার, এরকম গোছানো থাকলে পরীক্ষার আগের দিন একটু ইজি লাগবে।
আচ্ছা, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ সব পাওয়া যাবে। ঠিক আছে তাহলে, ওকে, জি আসসালামু স্যার, আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।